আপনাদের যে অবস্থা দেখলাম, ম্যাক্সিমাম কে জানি বললেন 60টা, আপনি 60টা দিচ্ছেন একটাতে, তাই না? আর কেউ আছে এর থেকে বেশি একটাতে দিচ্ছেন এন্ট্রি? না, 5টার বেশি দিচ্ছেন মনে হয় একটা এন্ট্রিতে, একটা কন্টেস্টে। কে? আপনি। আপনি আর কে? 5টা একটা কন্টেস্টে আপনি, আপনিও দিচ্ছেন একটা কন্টেস্টে, আপনি কন্টেস্টও করছেন একটা। আপনাদের হইল এই অবস্থা, বুঝছেন কি বলছি? এবং আপনারা কি ভাবতেছিলেন যে ওইরকম করে আপনারা উইন হয়ে যাবেন? জি, আমি বলছিলাম প্রত্যেকটা কন্টেস্টে মিনিমাম আপনাদেরকে, জি স্যার, ওয়েলকাম স্যার, আমার মিনিমাম আপনাদেরকে কি করতে হবে? 20টা এন্ট্রি আপনাদেরকে দিতে হবে। আমি আসি ওই জায়গায়, ফ্রিল্যান্সার, আসেন। প্রথমে আপনার কথা বলেনি, জিজ্ঞেস করছেন যে এন্ট্রিগুলা দিছেন যেগুলো, ওইগুলো পেন্ডিংয়ে চলে গেছে, এখন আপনি জানবেন কিভাবে, তাই না, যে আপনার ওই কন্টেস্টটা কোথায়? এটাই তো। ওকে, এটার একটা হলো, আমরা যদি এইখানে ড্যাশবোর্ডে চলে আসি, এখানে ক্লিক করলে আমার যদি রেটিং থাকে তাইলে এখানে রেটিংগুলো দেখাবে। রেটিং যে কোনোটা রেটিং হয়েছিল, রেটিং হয় নাই, এটা এখানে দেখাবে। আপনি কোনো রেটিং হয় নাই, ওকে, এইখানে দেখাবে। আদারওয়াইজ আপনি কিসের মধ্যে যাইতে পারেন, ওইটার নাম কি, রেটিং যদি করে বা রিজেক্ট করে, যাই হোক। আরেকটা হলো আপনার ইমেইলে আসবে একটা মেল, ওইখান থেকেও আপনি এই কন্টেস্টটা পাইতে পারেন। আর আরেকটা হইলো, আমরা গুরুত্বপূর্ণ যে কন্টেস্টগুলো আছে, এই কন্টেস্টগুলো আমরা কি করব, বুকমার্ক করে রেখে দিতে পারি। কি করে রেখে দিতে পারি? বুকমার্ক করে রেখে দিতে পারি। বুকমার্ক বুঝি আমরা? বুঝি। যেমন ধরেন আমি একটা সাইটে ঢুকছি, ভ্যাকটিজি, এখন আমাকে বারবার এই সাইটে ঢুকতে হয়, কারণ আমার বারবার এখানে দরকার আছে, কাজ করতে হয়, তাই না? এখানে আমার আইকন দরকার, এটা দরকার, এগুলো ডাউনলোড করতে হয়। সো এই সাইটটা আমি চাচ্ছি না বারবার আমি টাইপ করে ঢুকবো, বারবার আমি কি করব, এটা সার্চ করব, সার্চ করে ওটার মধ্যে গিয়ে ঢুকবো, এরকম চাচ্ছি না। সো আমি কি করে রেখে দিতে পারি? বুকমার্ক করে রেখে দিতে পারি। বুকমার্ক করে রেখে দিলে এই সাইটে ঢুকতে হলে আমাকে সার্চ করে আর কি করতে হবে না, বুঝতেছেন? তো বুকমার্ক আমি কীভাবে করব? এই যে দেখেন এখানে স্টার দেখতেছেন, এই স্টারের মধ্যে গিয়ে আপনি ক্লিক করবেন, এটা বুকমার্ক অপশন চলে আসবে। কোন নামে আপনি এটাকে দেখতে চাচ্ছেন ওই নামটা এখানে আপনি দিতে পারেন, যেই সাইট আছে ওই রকমই থাকতে পারে, অথবা আপনি এখানে ভ্যাকটিজি লিখে দিতে পারেন, বুঝতে পারছেন? এরকম করতে পারেন, এখানে আপনি ইচ্ছা মতো দেবেন, মানে আপনি যাতে দেখলে এটাকে চিনেন। তারপর আপনি এখানে সেভ করে রেখে দিলেন। যখন এটা সেভ করলেন, দেখেন এই জায়গার মধ্যে চলে আসছে। আপনি যখন নতুন কোনো ট্যাব ওপেন করবেন, তখন দেখেন এই জায়গার মধ্যে এইগুলো বুকমার্ক হিসেবে দেখাচ্ছে। এখন আপনার এখানে সার্চ করতে হবে না, জাস্ট এখানে গিয়ে ক্লিক করবেন, ওই সাইটে চলে আসবেন, ওই জায়গার মধ্যে চলে আসবেন। ব্যাপারটা বুঝছেন? এটাকে কী বলা হয়? বুকমার্ক। এইটা যখন অনেক বেশি বুকমার্ক হয়ে যাবে, বুকমার্কটা যখন এরকম হইতে হইতে এই পর্যন্ত চলে আসবে, তখন এইখানে আর জায়গা হবে না, তখন দেখবেন এখানে ডাবল এরো কি দেখাচ্ছে। তার মানে হইল এই জায়গায় কমপ্লিট হয়ে গেছে। এরো কিতে ক্লিক করলে দেখবেন এইখানে আপনাকে লিস্টটা দেখাবে, বুঝছেন কি বলছে? যখন অতিরিক্ত হয়ে যাবে, তো আপনি তো খামাখা অহেতুক জিনিসকে বুকমার্ক করে রাখবেন না, যেগুলো খুব জরুরি ওইগুলোই রাখবেন, আর যেগুলো সহজে ঢুকা যায় ওইগুলো তো আপনি বুকমার্ক করে রাখার দরকার নাই। এই ব্যাপারটা বুঝছেন আপনারা? বুকমার্কের যে কোনো সময় আপনি এই বুকমার্কটা কীও করতে পারেন, এখান থেকে উঠাইয়া দিতে পারেন। এটা এই সাইটে যখন থাকবেন, এখান থেকে ক্লিক করলে এটা উঠে যাবে। রিমুভ, জি স্যার, চলে আসা। রিমুভ করে দিলে দেখেন এটা রিমুভ হয়ে যাবে, তখন আর এই বুকমার্ক লিস্টে এটা থাকবে না। বুঝতে পারছি স্যার? বুঝছেন? ওকে, তো এইখান থেকে দেখেন এই জায়গা থেকেও ডিলিট করতে পারবেন, রিমুভ করতে পারবেন, রাইট ক্লিক করে ম্যানেজ করতে পারবেন বুকমার্ক, অনেক কিছু আছে। যাই হোক, তো আমরা কথা বলতেছিলাম বুকমার্ক। তো সেই ওয়ে এইখানে আমরা যে কোনো কন্টেস্টকে আমরা এখানে বুকমার্ক করে রাখতে পারি। আমরা দিছি বিজনেস কার্ড, ফ্লায়ার, বিজনেস, ওকে, এনে এটা উঠায় দেয়। ওকে, কীভাবে আমরা, যেমন ক্লাসিক মিনিমালিস্টিক বিজনেস কার্ড $20, এই কন্টেস্টে যখন আমরা যাব, গেলে দেখেন এই যে এইখানে একটা কি দেয়া আছে, দুইটা চিহ্ন দেয়া আছে, দেখতেছেন? পোজের মতো, দেখতেছেন স্যার?
ওকে, এইটাতে আপনি ক্লিক করবেন, এটা বুকমার্ক হয়ে যাবে। ক্লিয়ার? দেখেন আগে ছিল এইরকম, আর আপনি যখন বুকমার্ক করছেন এটা দেখেন ব্লু হয়ে গেছে, তার মানে এটা বুকমার্ক হয়ে গেছে। এখন আপনি এটা কোথায় পাবেন? আপনি পাবেন এই যে ব্রাউজে গেলে বুকমার্কস দেওয়া আছে, এখানে গিয়ে আপনি ক্লিক করেন। আমি কন্ট্রোল চেপে ক্লিক করছি, দেখেন বুকমার্কে এটা চলে আসবে। এই যে দেখেন কন্টেস্টটা চলে আসছে, বুঝতে পারছেন? তো এইখানে আপনি তারা বেশি আইটেম এখানে রাখবে না, দিবে না, একটা পর্যায় পর্যন্ত গিয়ে আপনি আর বুকমার্ক অ্যাড করতে পারবেন না, কারণ পেইড মেম্বারশিপ নিতে হবে। পেইড মেম্বারশিপ নিলে আপনি আরও বুকমার্ক বেশি রাখতে পারবেন এখানে। ব্যাপারটা ক্লিয়ার? ওকে, যে কোনো সময় এসে বুকমার্কটা আপনি এখান থেকে আনচেক করে দিতে পারেন। আনচেক করে দিলে আপনার বুকমার্কটা উঠে যাবে। বুঝছেন স্যার? এখন যদি আমরা কি করে দেই, দেখেন এটা নাই। বুঝছেন আমরা কীভাবে ওই কন্টেস্টটা বুকমার্ক করে রাখতে পারবো? এটা বুঝছেন? ওকে, যখন দেখবেন বুকমার্ক অ্যালাউ করতেছে না, তখন আপনি কি করবেন? আপনার প্রত্যেকটা কাজের জন্য, যেহেতু আপনি একটা কন্টেস্টে পার্টিসিপেট করতেছেন, প্রত্যেকটা কন্টেস্টের নাম দিয়ে আপনি একটা ফোল্ডার বানাবেন। ওইটার যত কাজ করবেন ওই জায়গার মধ্যে রেখে দেবেন। বুঝতে পারছেন কী বলছি? আপনার যেমন কন্টেস্ট লিখে এই ক্লাসিক মিনিমালিস্টিকের জন্য আপনি কি করতে চাচ্ছেন? ডিজাইন করতে চাচ্ছেন, তো ওই নাম দিয়ে আপনার কিসের মধ্যে, ড্রাইভের মধ্যে, আপনার ড্রাইভের মধ্যে গিয়ে এখানে একটা কি বানাবেন, ফোল্ডার বানাবেন, এবং ফোল্ডারটার নাম ওই কন্টেস্টের নামে দিয়ে দিবেন। ক্লিয়ার স্যার? তারপর কন্টেস্ট রিলেটেড যত ইমেজ এখানে আপনি বানাবেন, যত ডকুমেন্ট বানাবেন, সব আপনি এইখানে রাখবেন। ব্যাপারটা বুঝছেন? আপনি বলতে পারেন না 1 মাস পরে আপনার এটা দরকার হবে। এখন আপনি কই সেভ করে রাখছিলেন, কী নামে সেভ করে রাখছিলেন খুঁজে পাবেন। এর ফাঁকে আপনি আরও অনেকগুলো কন্টেস্টে পার্টিসিপেট করছেন, তো খুঁজতে খুঁজতে আপনার মাথা নষ্ট হয়ে যাবে, কই রাখলাম। ব্যাপারটা বুঝতে পারছি? তো এইটা করার সাথে সাথে আরেকটা জিনিস করবেন, ওই কন্টেস্টে, যেই কন্টেস্টই আপনি করবেন, ওইখানে একটা নিউ টেক্সট ডকুমেন্ট ওপেন করবেন, লিংক লিখে দেবেন নাম, অথবা আপনি যেই নামে চিনেন ওই রকম রেখে দেবেন। ওইটার মধ্যে আপনি কি করবেন, এই যে কন্টেস্টটা আছে, এই কন্টেস্টের ইউআরএলটা আপনি এরকম কপি করে এখানে সেভ করে রেখে দেবেন। বুঝছেন স্যার? আমি সেভ করে দিলাম, এই কন্টেস্টের ইউআরএলটা আমি সেভ করে দিলাম। ব্যাপারটা বুঝছেন? এখন এটা করায় কি হইল, আপনি দেখেন খুব সিস্টেমেটিক ওয়েতে কাজগুলো করতেছেন। আপনার এখানে একটা ফোল্ডার আছে, কোন কন্টেস্ট আপনি খুঁজতেছেন তাড়াতাড়ি পেয়ে যাবেন, এবং ওই কন্টেস্টে গিয়ে ওই কন্টেস্টের লিঙ্কটা আপনি এখান থেকে কপি করলেন, ওই কন্টেস্টের লিঙ্কটা কপি করে আপনি অন্য কোনো ব্রাউজারে গেলেন। মানে আপনি তো ধরেন এখন আমরা ওইখানে আছি, অন্য কোনোটাতে আমি দেখাই দিতেছি, যাওয়ার কোনো প্রয়োজন নয়, আপনি সেম ব্রাউজারে ওপেন করেন, আমি দেখাচ্ছি যে এটা আপনি করতে পারেন। সো এখানে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে সার্চ দিলে দেখেন আপনার ওই কন্টেস্টটা এখানে শো করবে। যেহেতু আমরা এখানে অ্যাকাউন্ট লগ ইন করা নাই, এই জন্য এটা আলাদা দেখাবে। আর যেহেতু আমরা যদি এইখানে যাই, এই ব্রাউজারে, যেই ব্রাউজারে আমরা কাজ করতেছি, যেখানে আমাদের লগ ইন করা আছে, এইখানে যদি যাই, তাহলে দেখেন ওই কন্টেস্টে আমাকে সরাসরি নিয়ে যাবে, এবং ওই কন্টেস্টের পুরো বিষয়গুলো আমি বুঝতে পারবো। বুঝছেন? আমি 2-3টা ওয়ে দেখাই দিলাম কিভাবে আপনারা কন্টেস্টটা খুঁজে পাবেন। আশা করি আর এই রিলেটেড কোনো প্রবলেম থাকবে না আপনাদের। কোনো কোয়েশ্চেন আছে? আমি কি মানে একটা ধরেন কার্ড বানাইছি, ওই কার্ডটা কি বিভিন্ন কন্টেস্টে দিতে পারবো? হ্যাঁ, আমি আসতেছি ওইটাতে। সবই আপনারা যখন ব্যাপারগুলো বুঝে যাবেন, এই কোয়েশ্চেনগুলো আপনাদেরকে আর ডিস্টার্ব করবে না। বুঝতে পারছেন? আজকে আমি সবই বলবো ইনশাআল্লাহ। তো কন্টেস্টে আমরা হারাবো না, কিভাবে খুঁজে পাবো, বুকমার্ক করে রাখবো, ব্যাপারগুলো বুঝছি স্যার। ওকে ফাইন। এখন আসেন সেকেন্ড যে জিনিসটা, আচ্ছা ওনার কোয়েশ্চেনটা যেহেতু আসছে আমি ওইটা বলে দিই। ওনার কোয়েশ্চেনটা ছিল যে একটা কন্টেস্টের জন্য আমরা যে ডিজাইনটা করতেছি, ওই ডিজাইনটা কি আমরা অন্য কোনো কন্টেস্টে পার্টিসিপেট করতে পারবো কিনা, মার্কেট প্লেসে দিতে পারবেন কিনা। ব্যাপারটা ভেরি সিম্পল, 100% আপনি পারবেন। এখন কথা হইল, ধরেন আপনি এই কন্টেস্টে যে কার্ডটা আপনি বানাইছেন, এই কার্ডটা আপনি যেহেতু সে কিনে নাই, সে যখন আমার এটা চুজ করে নাই, তাইলে এটা আমার রয়ে গেছে, তার না। ব্যাপারটা বুঝছেন? এখন আমার কার্ড আমি যে কোনো জায়গায় বিক্রি করতে পারি। ব্যাপারটা ভেরি সিম্পল, বুঝতেছেন তো? তার মানে আমি যে কোনো জায়গায় এটা দিতে পারবো, এবং আমরা এইভাবেই করব। আমাদের এক কাজ করব আমরা, বাট একসাথে অনেকগুলা কাজ করা হয়ে যাবে একটার সাথে। এতটুকু বুঝতে পারছেন?
এখন ব্যাপার দাঁড়ালো এইটা না, ব্যাপার দাঁড়ালো আমি এই কার্ডটাকে দিতে চাচ্ছি কোথায়, মনে করেন অ্যাডোবি স্টকে। এখন আমার করণীয় কি আপনি বলেন? এখন আমার করণীয় হলো ওইখানে ইন্টেলেকচুয়াল প্রপার্টিজ আমরা ইউজ করতে পারবো না, কারো কোনো ব্যক্তিগত সম্পত্তি আমরা ইউজ করতে পারবো না। ব্যাপারটা বুঝছেন? কোনো ধরনের আইকন, লোগো এগুলো আমরা ইউজ করতে পারবো না। তো ব্যাপারটা দাঁড়ালো আমি অবশ্যই আমার কার্ডটাকে ওইখানে দিতে পারবো, কিন্তু ইনফরমেশনগুলো থাকবে আমরা গতানুগতিক যেরকম বানাই ডেমো ইনফরমেশন, ওই রকম ইনফরমেশনগুলো আমরা চেঞ্জ করে দেব। এখানে তার যে ইনফরমেশনগুলো, তার যে লোগো বসাইছি, এগুলো আমরা রাখবো না। এবং খেয়াল রাখবো, যেহেতু এই মার্কেট প্লেসের রিকোয়ারমেন্ট হইলো ভেক্টরে যখন আপনি কাজ করবেন কোনো ধরনের ইমেজ বা কি রাস্তার ইফেক্ট আপনি ইউজ করতে পারবেন না। ওইগুলো যদি আপনি কন্টেস্টে করে থাকেন ওই কার্ডের মধ্যে, ওইগুলো আপনাকে ঠিকঠাক করে তারপরে আপলোড দিয়ে দিতে পারবেন। এইখানে কথা হইল ওই আইটেমটা আমি কনসেপ্ট হিসাবে দেখব, যে আমি একটা কনসেপ্ট বানাইছিলাম, তার জন্য সে নেয় নাই, ইনফরমেশনগুলো চেঞ্জ করে সেম কনসেপ্টটা আমি আরেকটা মার্কেট প্লেসে দিয়ে দিব। ব্যাপারটা ক্লিয়ার? এখন তো আর মনে হয় আমার এই প্রশ্ন আর ডিস্টার্ব করবে না যে পারবো কি পারবো না। ব্যাপারটা ভেরি সিম্পল হয়ে গেছে গেল। তারপর হইলো আরেকজনের প্রশ্ন ছিল যে একটাতে আমরা কয়টা এন্ট্রি দিতে পারবো। আমি বলছিলাম 20টা, 30টা, 40টা, ইভেন আপনি মডিফাই করে এন্ট্রি উইথড্র করে আপনি কোনো কন্টেস্টে আমার এরকম স্টুডেন্টও আসেন 80টা 90টা এন্ট্রি দিছেন, উইনও করছেন একটা কন্টেস্টে। বুঝছেন কি বলছি? এখন আসেন, যেমন ধরেন আমরা এই জায়গায় আসলাম, এন্ট্রিতে গেলাম, অনেক ধরনের অনেকে দেখেন এখানে এন্ট্রি দিছে বিজনেস কার্ড রিলেটেড, যেমন ধরেন আফজাল হোসেন, আবু সাইদ, আমরা তাদেরগুলা দেখি। এখানে যখন আমি যাচ্ছি, আচ্ছা তার প্রোফাইলে আমি চলে গেছি, আমি এন্ট্রিগুলো দেখি। ধরেন আমি এখানে এই এন্ট্রিতে গেলাম, তার নাম কি মোহাম্মদ সাইদ হোসেন এরকম, বা জানে না কি এরকম নাম। দেখেন তার অল এন্ট্রি, সি অল এন্ট্রিজ ফ্রম অমুক। তো আমরা যদি এখানে ক্লিক করি, সে যতগুলো এন্ট্রি দিছে সবগুলো আমরা এখানে দেখতে পাবো। বুঝে গেছে? সে কতটা এন্ট্রি দিছে? 5টা এন্ট্রি দিছে। দেখেন তার 5টা এন্ট্রি এইখানে দেয়া আছে। বুঝতে পারছি স্যার? এরকম আরও যারা আছেন এখানে অনেকে আছেন, অনেকগুলো এন্ট্রি দিছেন। যেমন রাজকুমার, আমরা যদি তার এন্ট্রিটা দেখি এবং এখান থেকে দেখি কতটা এন্ট্রি দিচ্ছেন, রে 4টা এন্ট্রি দিচ্ছেন। বুঝে গেছে? ওকে। এবং এইটার এখনও 6 days, মানে প্রায় 6.5 দিন বাকি আছে এখনও। এই কিতে অলরেডি 273টা এন্ট্রি পড়ে গেছে। কত ডলার? $20 কারণ এইখানে সে কাজ হয়তো কিছু চায় না। দেখি আমি কি চাইছে এটা দেখতে পারবো। বুঝতে পারছি স্যার? এই জিনিসগুলো বুঝতেছেন? ওকে। এই দেখেন আরেকটা এন্ট্রি, এটাতে দেখি সে কয়টা এন্ট্রি দিছে। কি নাম? পলাশচন্দ্র। দেখি সে কতটা এন্ট্রি দিছে। কতটা স্যার? সো ফার 24 এন্ট্রিজ দিয়ে দিছে। বুঝতে পারছেন? এখনও শেষ না, এখনও 6.5 দিন বাকি আছে। এটা আরও অনেক অনেক বাড়তে পারে। বুঝতে পারছি? এখন তাকে যদি আমি দেখি কবে থেকে ফ্রিল্যান্সার, মানে এখানে এই সেক্টরে কাজ করতেছে জুনে, এই বছরের জুনে, আপনাদের কিছু আগ থেকে। ওকে। এখনও কোনো উইন আসে নাই, বাট সে যেভাবে কাজ করতেছে অতি সত্বর সে উইনার হবে। বুঝতেছেন? এবং এই জিনিসটা আমি আপনাদেরকে আজকে বলবো কিভাবে করবেন, কিভাবে আমরা আজকে আমাদের ক্লাস ছিল যে কিভাবে টিপস অ্যান্ড ট্রিক্স ছিল যে কিভাবে আমরা এখানে আমাদের এন্ট্রি গ্যারান্টি দিয়ে তো কেউ বলতে পারবে না যে আপনি উইন হবেন। পারবে? কেউ পারবে? ধরেন 10 বছর ধরে এখানে কাজ করতেছে, বলতে পারবে যে সে উইন হবে? কোনো সুযোগ আছে বলেন? নাই। এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে এই ক্লায়েন্টের উপর। যে ক্লায়েন্ট এখানে কাজ দিচ্ছে তার উপর, সে যাকে খুশি এখানে দিতে পারে। ব্যাপারটা ক্লিয়ার? এখন আমরা কিভাবে আমাদের এন্ট্রিটাকে অন্যদের থেকে আলাদা করে ফেলবো এবং কিভাবে এইটাকেই আমরা হাইলাইট করতে পারবো, অথবা আমরা তার কাছাকাছি, তার চিন্তার কাছাকাছি আমরা যাইতে পারবো, বা আমাদের উইনের চান্সটা আমরা কিভাবে বাড়াবো, এই জিনিসটা আমরা আজকে বুঝবো। একদম প্রথমে যদি আমি বলি যে প্রথম কাজ হলো আমাদের, আমরা যখন কোনো এন্ট্রিতে যাই
কোনো কন্টেস্টে যাই, তখন কন্টেস্টে গিয়ে আমরা এরকম ডিসক্রিপশন দেখতে পাই। বুঝতে পারছি স্যার? এরকম ডিসক্রিপশন দেখতে পাই। এই ডিসক্রিপশনটা আমরা ভালো করে পড়ব। বোঝা গেছে? দেখ, যেমন এইটা আছে এলিগেন্ট প্রফেশনাল বিজনেস কার্ড, এটা খুললাম, মিনিমালিস্টিক ব্ল্যাক লোগো ডিজাইন, এগুলোতে আপনারা এন্ট্রি দিতে পারেন। লোগো ডিজাইন আপনারা শিখছেন, লোগো অ্যান্ড বিজনেস কার্ড ফর কনস্ট্রাকশন কোম্পানি, এটাও আপনারা রাখতে পারেন। সো দেখেন, আমরা এইখানে গিয়ে দেখলাম যে একটা ডিসক্রিপশন সে এখানে দিছে, এটার মধ্যেও আমরা একটা ডিসক্রিপশন দেখতে পাচ্ছি, রাইট? আবার এটা দেখেন উইনার দিয়ে দিছে। কতদিন বাকি ছিল? এখন গিয়ে বলবেন যে আমি তো কন্টেস্টটা দেখিই নাই, 5 দিন ছিল, তুমি দিয়ে দিলে কেন? সুযোগ আছে বলে? জি নাই। কতটা এন্ট্রি পড়ছিল? 530টা এন্ট্রি পড়ছিল। হ্যাঁ, আমি মাত্রই বলতে পারি 125 জন এখানে পার্টিসিপেট করছিল, 125 জন ফ্রিল্যান্সার। এর মধ্যে থেকে এন্ট্রি দিছিল সবাই মিলে 530টা, এর মধ্যে থেকে তাকে উইনার দিছে। বুঝতে পারছেন স্যার? তার এন্ট্রিটাতে উইনার দিছে। আমরা যদি গিয়ে দেখি কোন দেশের, উনি বাংলাদেশের, এবং ফ্রিল্যান্সার উনি কবে থেকে? মার্চ 5, গত বছরের মার্চ থেকে উনি ফ্রিল্যান্সার, এবং ওনার 32টা কাজ অলরেডি হয়ে গেছে। রিভিউ উনি নাম্বার অফ রিভিউস 32টা উনি রিভিউ পেয়ে গেছেন। আপনাদের বলতেছি, দেখছেন তো? এইটা দেখেন ওনার পোর্টফোলিও এবং ওনার রিভিউগুলা, এতটা কাজ উনি পেয়ে গেছেন। এবং আজকে আরেকটা আমরা দেখলাম, আজকে আরেকটা কন্টেস্টে উইন করছেন। ব্যাপারটা বুঝছেন স্যার? দেখেন, মাত্রই 1 বছর কয়েক মাস হয়েছে, এর মধ্যে প্রায় হতে সাথে কন্টেস্টগুলো দেখেন, কোনোটা 20 কানাডিয়ান ডলার, যেটা হয়েছে এখন মনে হয় $50, 30 ইউরো, $10। আপনারা মনে হয় এগুলোতে পার্টিসিপেটই করেন নাই, ছোটো ছোটো অ্যামাউন্ট, এগুলো দরকার নাই, তাই না? দেখছেন কাজ করতেছেন। ওকে, যাই হোক, তো আমরা কোথায় ছিলাম? কোনটা উইনার দিছে? এই যে এটা, আরও $50 উনি এই যে কী করছেন, উইন হয়েছেন। এনিওয়ে, তো এরকম উইনার যখন আসবে, এরকম আপনারটাও যখন হবে, এরকম উইনার দেবে, এইখানে লেখা থাকবে গো টু হ্যান্ডওভার প্রজেক্ট, এরকম ওইটাতে ক্লিক করলে আপনি কীটা পাবেন। যাই হোক, তো এরা দেখেন, আমি যদি কার এন্ট্রিতে যাই, ওনার এন্ট্রিতে যদি যাই, এখানে গেলে এটা বন্ধ করে দেই, সব এন্ট্রিগুলো দেখি। কতটা? 4টা এন্ট্রি দিয়েছেন সোফার, এবং 5 দিন সময় ছিল। 5 দিন সময় ছিল, আরও হয়তো অনেকগুলো প্রিপেয়ার করতেছিলেন। বুঝতেছেন কি বলছি? প্রিপারেশন করতেছিলেন। দেখেন, এমন আহামরি কিছু নাই এই লোগোটার মধ্যে, আছে যে আপনারা আশ্চর্য হয়ে যাবেন, এই ধরনের কাজ তো আমরা জানি না, এটা পারি না, এরকম কিছু আছে এখানে? নাই। এখন ডিসক্রিপশনটা এখানে দেয়া আছে, দেখেন, পড়তে পারেন। যাই হোক, সো আমরা যেটা আমি বলতে চাচ্ছিলাম এখানে, আমার উদ্দেশ্য যে আমরা প্রথমে গিয়েই কন্টেস্টে পার্টিসিপেট না করে আমরা প্রথমে কি পড়ব? ডিসক্রিপশনটা পড়ব। বুঝছেন কি বলছি স্যার? ডিসক্রিপশনটা পড়ব, ডিসক্রিপশনটা ভালো করে পড়ব আমরা। এখানে কি বলছে? এলিগেন্ট প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন। আমাদেরকে প্রথমে এসে এই জায়গার মধ্যে এগুলো ভালো করে পড়তে হবে, সে কি চাচ্ছে। মনে রাখবেন, এটা হলো একজন ইন্ডিভিজুয়ালের চাওয়া, আমি কি চাচ্ছি। বুঝতে পারছেন? অনেক সময় হয়তো আমি লেখার মাধ্যমে ওইটা আমার মাথার মধ্যে যে চিন্তা ঘুরপাক খাচ্ছে, আমার একটা ইমেজ আছে, এটা হয়তো আমি লিখে বুঝাইতে পারবো না অনেক সময়। বুঝছেন কি বলছেন? অনেক সময় আমি কথা বলে বা লিখে আমি এটা বুঝাতে পারবো না আমার মাথার মধ্যে কি প্ল্যান করতেছে। আমি যখন একটা কাজ দিতেছি বা ক্লায়েন্ট যখন একটা কাজ দেবে, তার মাথার মধ্যে একটা ইমেজ আছে, সে হয়তো কথা দিয়ে বুঝাইতে পারতেছে না যে আমি এরকম চাচ্ছি, ওইরকম চাচ্ছি, বাট চেষ্টা করতেছে সে তার ইমেজটাকে ফুটিয়ে তোলার জন্য, যাতে আপনি ওই ডিজাইনটা বানান। ব্যাপারটা বুঝছেন? তো সে কি করবে? সে এখানে ওয়ার্ডগুলোর মাধ্যমে আপনাকে চেষ্টা করবে ওই জিনিসগুলো দেয়া। আমাদের কাজ হইল কি? আমাদের কাজ হইল তার যে চিন্তা আছে ওইটাকে ম্যাচ করা। কাজ তো আমরা করতে পারি। এখন সে কি চাচ্ছে এটাকে যত ভালো আমরা বুঝতে পারবো,
ততই আমাদের চান্সেস বেড়ে যাবে। এটা করতে হলে কি করতে হবে? এটা করতে হলে আপনাকে পুরো ডিসক্রিপশনটা ভালো করে বুঝতে হবে। বুঝতেছেন না, আরেকবার পড়েন, ভালো করে বুঝেন। আপনি কোনো জিনিস বুঝতেছেন কিন্তু আরেকটু বেটার বুঝতে চাচ্ছেন, গুগলের সহায়তা নেন। গুগল যে কিটা আছে, গুগল যে ট্রান্সলেটরটা আছে, গুগল ট্রান্সলেটে যান, ইংলিশ টু বাংলা করেন, বুঝা গেছে? এখান থেকে আমরা কুইজে বাংলা সব করে দেই, ইংলিশ টু বাংলা করেন। কোনটা আমরা পড়তেছিলাম? এটা না, এটা না তো, এই যে আপনি পুরোটাকে এখান থেকে কপি করেন। অবশ্য সব আপনি পড়লে দেখবেন এগুলো সব দরকার নাই। এটা কি জন্যে? যে ব্যাপারটাকে আর একটু বোঝা, কারণ আমরা বাংলায় যতটুকু ভালো বুঝবো ব্যাপারগুলো, হয়তো ইংলিশে বুঝতেছি কিন্তু ওই ফিলটা হয়তো আসতেছে না, বাট বাংলা যখন ট্রান্সলেট করে ওইখানেও কিছু ব্যাপার থাকে, বোঝা গেছে? সো ওইগুলো একটু আপনাকে বুঝে নিতে হবে। তো ওইগুলো ভালো করে পড়ে ইম্পর্টেন্ট কি পয়েন্টগুলো আপনি এখান থেকে দেখতে পারেন। যাই হোক, আমি এখানে আবার আসি। কি বলছে? আই এম সিকিং আ ট্যালেন্টেড ডিজাইনার টু ক্রিয়েট অ্যান এলিগেন্ট বিজনেস কার্ড ফর প্রফেশনাল ব্র্যান্ডিং পারপাস। এটা সে কী চাচ্ছে এটা বললো, মানে ডিজাইনার কী ধরনের চাচ্ছে এটা বললো। তার কী রিকোয়ারমেন্টগুলো কি? দ্য ডিজাইন শুড বি মিনিমালিস্ট উইথ অ্যান এলিগেন্ট টাচ রিফ্লেক্টিং sense of sophistication and professionalism. The card should be include my name and title, contact information and our company logo. এই যে দেখেন তার এগুলো খুবই সহজ ভাষায় লিখে দিছে, বুঝে গেছে? এগুলো আমরা কি করতে পারবো। এখন কথা হলো, সে এখানে কিছু রিকোয়ারমেন্ট দিছে, এই রিকোয়ারমেন্টের মধ্যে কিছু কিওয়ার্ড আছে যেগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে, সরাসরি আপনি কাজে না লেগে গিয়ে, বুঝা গেছে? এখানে কিওয়ার্ডগুলো আপনাকে বাইর করতে হবে। যেমন ধরেন ডিজাইন শুড বি কইছে, কি বলছে এখানে? মিনিমালিস্ট। আর একটা কী বলছে? এলিগেন্ট টাচ। সো আমরা কী করব? গিয়ে আমরা দুইটাই দেখি। যেমন ধরেন মিনিমালিস্ট, এখানে আমরা দিলাম ডিজাইন বা ডিজাইন আইডিয়া, আপনি সবই দেখতে পারেন। এই যে দেখেন, এখন আপনি এখানে আসলেন, এসে মিনিমালিস্টিক বিজনেস কার্ড যে ডিজাইনগুলো হয়, এগুলা কি ধরনের ডিজাইন হয়, কিভাবে তারা ডিজাইনগুলো করে। আমরা তো অনেক ধরনের বিজনেস কার্ড জানি, তাই না? তো আমরা এটা নিলাম। তারপর আমাদের এখানে আর কি বলছে? আরেকটা বলছে এলিগেন্ট টাচ। আমরা এলিগেন্ট টাচ, এলিগেন্টটাকে আমরা বোঝার চেষ্টা করি, এলিগেন্ট জিনিসটা কি, বোঝা গেছে? সো এখানে আমরা দিলাম এলিগেন্ট বিজনেস কার্ড ডিজাইন। দেখেন হালকা একটু এলিগেন্ট টাচ থাকবে, ব্যাপারটা বুঝছেন? এটা কালার দিয়ে অথবা প্যাটার্ন দিয়ে সে একটু ওই রকম কিছু চাচ্ছে। তো এলিগেন্ট বিজনেস কার্ডগুলো আমরা এখানে দেখলাম, ব্যাপারটা বুঝছেন? এগুলো দেখে আমরা কি করব? আইডিয়া নিব যে আসলে সে কি ধরনের কার্ড চাচ্ছে, বুঝছেন? বা কী ধরনের কাজ সে এখানে সে আমাদের কাছ থেকে আশা করতেছে, বা তার মাথার মধ্যে কী ধরনের ইমেজ থাকতে পারে। এটা আমরা এখান থেকে এরকম রিসার্চ করে বুঝতে পারি, এবং যত বেশি ইনফরমেশন আমরা এখানে পাবো, বুঝা গেছে? এটা কি সফিস্টিকেটেড অথবা সফিস্টিকেটেড বিজনেস কার্ড এরকম লিখে আমরা সার্চ করতে পারি। ইনক্লুড মাই টাইটেল, ইনফরমেশন কোম্পানি। ওকে, ব্যাপারটা বুঝছেন স্যার? যত ইনফরমেশন আমি এখান থেকে সম্ভব এটা বাইর করব, বাইর করে তারপরে এখানে কি বলছে? আইডিয়াল স্কিল, এটা স্কিলের কথা বলতেছে। প্লিজ ইনক্লুড রেলিভেন্ট স্যাম্পল অফ ইউর ওয়ার্ক ইন প্রপোজাল। প্রপোজালের মধ্যে আপনার ওয়ার্কগুলো কী করতে বলা হচ্ছে, তো এগুলো পোর্টফোলিওতে আপনার থাকবে। এমনিতেই পোর্টফোলিও আজকে দেখায় দেব। বাকি যেটা আছে তার নাম কীরকম, কোনটা কোথায়, এটা দেওয়ার জন্য বলছে। ব্যাপারটা বুঝছেন? আপনি যখন এটা রিসার্চ করবেন, রিসার্চ করে কাজ করবেন, তখন দেখবেন আপনি অন্যদের দেখে, কারণ এখানে অনেক আছে অনেক দিন ধরে, আপনারাও কিছুদিন পরে এরকম করবেন যে একটা কি দেখছেন বিজনেস কার্ড, ধম করে গিয়ে লেগে গেছেন এন্ট্রি দিতে, যে বিজনেস কার্ড এন্ট্রি দেওয়া অসুবিধা নাই, যেগুলো আছে ওইগুলো কী বলছে না বলছে ওইগুলা ভালো করে দেখলেন না, পড়লেন না। তো এই যারা করে তারা সবসময় তার কাছ থেকে দূরে থাকবে, কারণ তারা তার চাওয়াটা বুঝতেছে না। আর আপনি যখন এগুলা পড়বেন, তারপর কিছু স্টাডি করবেন, তারপর কীগুলা এই
ওটার নাম কি, রিসার্চ করবেন, করে বোঝার চেষ্টা করবেন সে কী ধরনের কাজ চাচ্ছে, তখন অন্যদের থেকে অলরেডি আপনি কি এক ধাপ এগিয়ে থাকবেন, তার কাছাকাছি থাকবেন, বুঝতেছেন? তারপরে এখানে দেখেন সে যে কীগুলা দিছে কার্ডের মধ্যে বা কিসের মধ্যে যদি তার এগুলো দরকার হয় বা লোগো, এখন কালার প্রিফারেন্সেসগুলো আপনি এখান থেকে পেয়ে গেলেন, সে আসলে কী ধরনের কালার, কী ধরনের কী চাচ্ছে। বুঝতে পারছি স্যার? বুঝছেন আমার কথা? ওকে, এইগুলো রিসার্চ করার পরে এখন আপনার মাথায় একটা আইডিয়া আছে, রাইট? অনেকগুলো আইডিয়া ঘুরপাক খাচ্ছে। আপনি কি করলেন? স্কেচ করতে লেগে গেলেন। স্কেচবুক আছে না? স্কেচবুকে গিয়ে আপনার যে প্রাথমিক অবস্থায় যে আইডিয়াগুলো আপনি রিসার্চ করে বাইর করছেন, ওই আইডিয়াগুলো আপনি পেপার ওয়ার্ক করে ফেললেন। বুঝছেন আমার কথা? ওইগুলো করে ফেললেন। যে আইডিয়াগুলো আপনি ডিসক্রিপশন পড়ে রিসার্চ করে আপনার মাথার মধ্যে আসছে, ওইগুলো নোট নিয়ে নিলেন যে সে এরকম চাচ্ছে, এটা চাচ্ছে, এটা চাচ্ছে, এলিগেন্ট ডিজাইনগুলো এরকম হয়, ওরকম হয়। কিছু ডিজাইন রেফারেন্স হিসাবে আপনি ইলাস্ট্রেটরে নিয়ে এসে রেখে দিলেন, যেটা মুড বোর্ড ক্রিয়েট করে আমি বলছিলাম, যেগুলো আপনি চিন্তা করতেছেন। সবাই বুঝছেন? তারপর আপনি আসলেন, এখন এগুলোর পরে আপনি আসলেন যে অন্যরা কীরকম চিন্তা করতেছে, বুঝতেছেন? অন্যরা কীরকম চিন্তা করতেছে। এখন আপনি খুঁজে দেখার চেষ্টা করবেন যে আপনি যে চিন্তা করতেছেন তাদের চিন্তার সাথে কি কাছাকাছি কিছু আছে নাকি, নাকি মানুষ এমনিতেই করে যাচ্ছে। দেখেন এক একজন এক এক রকম করতেছে। আমি জানি না রিজনটা কি এখানে গ্রিন রাখার, ও হয়তো কার্ড রেডি আছে আর কাজ করতে চাচ্ছেন না, এটা বসাইয়া দিচ্ছেন, এরকম হইতে পারে, অথবা অন্য কোনো লজিক থাকতে পারে। বুঝা গেছে? যাই হোক, তো এটা করে যখন আপনি এন্ট্রিগুলো দিবেন তখন কি হবে, তার চাওয়ার কাছাকাছি আপনার ডিজাইনটা হবে। যখন আমি আমার চাওয়ার কাছাকাছি যেরকম আমি চিন্তা করতেছি ওইগুলো যখন আমার সামনে দেখব, তখন কিন্তু আমি ফট করে চিনে ফেলবো, আর এইটাই তো আমি খুঁজতেছি। বুঝছেন কি বলছি? আর বাকিগুলো যেগুলো আছে আমার সামনে ঘোরাঘুরি করবে, বাট আমি যেটা খুঁজতেছি, যেটা পছন্দ করতেছি, যেরকম চাচ্ছি, যে যতটা কাছাকাছি আমার আসবে আমি তাকে তত বেশি সিলেক্ট করতে থাকবো। এর বাইরে যে আমি করব না এরকম না, এর বাইরে হয়তো আমার চাওয়ার বাইরেও আমার কোনোটা ভালো লাগতে পারে, ওইটাও আমি কনসিডার করব। বাট প্রাথমিক কনসিডারেশনটা কি থাকবে, যে আমি যেটা চাচ্ছি, আমার যেটা ইমেজ, ওইটার সাথে ম্যাচ করতেছে। ব্যাপারটা বুঝছেন? এই জিনিসগুলো ইজি না, আপনি রিসার্চ করে আস্তে আস্তে আপনার কিটা চলে আসবে। এই যখন হবে তখন দেখবেন আপনি এন্ট্রি দিলেই আর যাই হোক রেটিং চলতেছে, আপনি 2 স্টার পাচ্ছেন, 1 স্টার পাচ্ছেন, 4 স্টার পাচ্ছেন, ইভেন 5 স্টার পাচ্ছেন, এরকম আপনার হবে। কারণ কি, সে এরকম কিছু চাচ্ছে, আপনি যেরকম বানায় দিতেছেন, এটা আপনি রিসার্চ করে বাইর করছেন। এই হইলো আপনি অন্যদের থেকে আলাদা হয়ে যাবেন। এতটুকু বুঝতে পারছেন স্যার? ওকে, এখন কন্টেস্ট যখন আমরা দেখি, কোনো কন্টেস্টে দেখেন অনেকগুলা, দেখেন এটা এখনও 2 দিন বাকি, 672টা এন্ট্রি পড়ে গেছে। এবং এটাতে মিনিমালিস্টিক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো ডিজাইন না, এটা না, তাই না? ওকে, সো দেখেন এটার এখনও 2.5 দিন বাকি আছে, রাইট? ওকে, তো এখানে দেখেন রেটিং চলতেছে। এখন এতগুলা এন্ট্রির মধ্যে ডেফিনেটলি আপনি এখন যদি এন্ট্রি দেন 672-এ চলে যাবেন, 73-এ চলে যাবেন, এরকম হয়তো কালকে যাইতে যাইতে এটা 1672 হয়ে গেছে, এরকম হয়ে যাবে। হ্যাঁ, কারণ অ্যামাউন্টটা কত? $50। ওকে, হ্যান্ডসাম অ্যামাউন্ট। তো এটার জন্য আরও এন্ট্রি পড়বে এখানে। এখন তাইলে আমরা কি করব? আমাদেরকে একটু প্রোঅ্যাক্টিভ হইতে হবে। আমরা যেহেতু ফ্রিল্যান্সিং করব এবং আমরা এখান থেকে আর্নিং করতে চাচ্ছি, এই জন্য আমাদেরকে কিছু ট্যাকটিক্স বজায় রাখতে হবে। যেমন ধরেন, যখনই কোনো এন্ট্রি আসে, যখনই কোনো কি বলে আপনার কন্টেস্ট আসে, যখন কোনো কন্টেস্ট আসে, প্রথম দিকে আমরা চেষ্টা করব ওইটাতে এন্ট্রি দেওয়ার। যেমন কখন আসছে, এই যে দেখেন এটা 8 ঘন্টা আগে আসছে, এটা 14 ঘন্টা আগে, এটা 1 দিন আগে, এটা 2 দিন আগে কন্টেস্টগুলো কি হয়েছে। তো আমরা কি করব, একদম প্রথম দিকে কিছু এন্ট্রি দেব। আমাদের যে এন্ট্রিগুলো আছে, আমরা একটা কন্টেস্টে উইন হইতে হইলে আমাদেরকে কমসে কম কি একদম মিনিমাম 20টা, আর এর উপরে আপনি দিতে থাকবেন যতগুলো দেয়া যায়, বাট মিনিমাম আপনি ধরে রাখবেন কি 20টা এন্ট্রি দেব। এখন একসাথে 20টা এন্ট্রি দেব না, এটাকে
অ্যাটলিস্ট 3টা ভাগে হইলেও আমাদের ভাগ করে দিতে হবে। 3টা ভাগ কীভাবে? একটা ভাগ হইলো একদম শুরুতেই আপনি যত তাড়াতাড়ি পারবেন কিছু এন্ট্রি দিয়ে দেবেন। আপনি 20টা দেন, 25টা দেন, কী দেন, ওইগুলোর মধ্যে ভাগ করে ধরেন 5টা 10টা যে কটাই আছে একদম আপনি যেটা বুঝছেন ওই রকম করে ডিজাইন করে দেন। ক্লিয়ার ব্যাপারটা? যত তাড়াতাড়ি, কারণ আপনি যত তাড়াতাড়ি দেবেন ক্লায়েন্টের দেখার সুযোগ সে এক থেকে দেখে যাবে, কিন্তু বুঝে গেছে? সে হয়তো 500টা দেখার পর আর এনার্জি থাকবে না, 600 নম্বরটা দেখবে, তখন সে বন্ধ আপাতত আর দেখবে না, পরবর্তীতে এসে দেখবে, এরকমও হতে পারে। এই জন্য ক্লায়েন্ট যাতে দেখে, এই জন্য আমরা যত তাড়াতাড়ি পারি কন্টেস্ট শুরু হইলে সাথে সাথে আমরা দেওয়ার চেষ্টা করব। এটা বুঝছেন? সব একসাথে দিয়ে দেব না। তারপর আমরা যাব, তারপর আমরা ওয়েট করব, ওয়েট করার পর দেখব ক্লায়েন্ট কীরকম রিয়েক্ট করতেছে। বুঝতেছেন স্যার? ক্লায়েন্ট কীরকম রিয়েক্ট করতেছে। তো আমরা দেখব কিছু ডিজাইন 4 স্টার দিচ্ছে, কিছু ডিজাইন 3 স্টার, কিছু 2 স্টার, 1 স্টার এরকম দিচ্ছে। এবং আমারটাকেও যদি এরকম রেটিং করে তাইলেও আমি চিন্তা করব কেন ওইটা 5 স্টার করলো না। আবার এখানে আমরা দেখতেছি কোনোটা 2 স্টার, কোনোটা 3 স্টার, কোনোটা 4 স্টার এরকম দিছে, তাই না? তো আমরা কম্পেয়ার করে দেখব আমার ডিজাইন কেন সে রেটিং করলো না, কোনটাকে সে 2 স্টার, কী ধরনের ডিজাইনটাকে সে 2 স্টার দিতেছে, কোন ধরনের ডিজাইনটাকে সে 3 স্টার দিতেছে। এগুলার মধ্যে পার্থক্যটা কি, বেসিক তফাৎটা কি, আপনি ওগুলা ম্যাচ করার চেষ্টা করবেন। তখন আপনি কি করবেন, আপনার স্কোপ থাকবে ওইগুলাকে ইমপ্রুভ করার। আপনি কি করবেন, 4 স্টার যেগুলো আছে ওইগুলাকে বিট করার চেষ্টা করবেন, ওই রকমই কাছাকাছি বাট আরেকটু ডিফারেন্ট ডিজাইন আপনি দেওয়ার চেষ্টা করবেন, যাতে তাদেরকে বিট করে আপনারটা একে আসে। ব্যাপারটা বুঝছেন? এটা করতে হলে কি করতে হবে, রিসার্চ করতে হবে সবসময়। মানে আপনি যেই কন্টেস্টে কী করতেছেন, এই যে যেমন আপনারা অনেক কন্টেস্টে আছেন, এন্ট্রি দিচ্ছেন দিয়ে আর খবর নাই, কই গেল ওইটা আর খবরই নাই, এরকমও আছে। তো এরকম করা যাবে না। আপনি এন্ট্রিগুলোতে সবসময় কি রাখতে হবে, ফলো রাখতে হবে যে কোনো কিছু হচ্ছে কি না। বুঝছেন স্যার? তো এরকম আপনি স্টাডি করে ওইটা এন্ট্রি দেবেন। খেয়াল রাখবেন অনেকগুলা 5 স্টার যেগুলো পড়ে গেছে ওই কন্টেস্টগুলা আপনি এফোর্ট একটু কম দিলেও অসুবিধা নাই, কারণ ক্লায়েন্ট ওইখানে কনফিউজ, সে বুঝতেছে না কাকে নেবে কী নেবে, হয়তো ওই জন্য। আর যেগুলা 4 স্টার এবং এর নিচে স্টার দেয়া আছে ওইগুলাতে চান্সেস কিন্তু প্রচুর বেড়ে যায়। কীভাবে বেড়ে যায়, যে 4 স্টার বা 3 স্টার দেওয়ার মানে হইল ক্লায়েন্ট যেরকম চাচ্ছে তার চাওয়া অনুযায়ী এখনও কেউ দেন নাই, এই জন্য সে 5 স্টার দেয় নাই। বুঝতেছেন কী বলছি? তা আপনাদের তখন কাজ বেড়ে যাবে যে 4 স্টারকে বা 3 স্টারকে কীভাবে আপনি বিট করে কনভার্ট করে ওইটাকে 5 স্টারে, আপনার যেরকম 4 স্টার হয়েছে ওটাকে কীভাবে এখন কনভার্ট করে আমি 5 স্টারে নিতে পারি। আবার রিসার্চ করে আমি তো এটা বানাইলাম, দেখি কোন লেকিংসের কারণে আমাকে 1 স্টার কম দিতেছে। হ্যাঁ, তার মানে তার আর একটু কাছাকাছি যাওয়া। এই ক্ষেত্রে অনেক সময় দেখা যাবে সে কী করছে, একটা ওয়েবসাইট লিঙ্ক দিছে, এখানে একটা ওয়েবসাইট লিঙ্ক, এগুলো প্রায়ই এরকম দেয়া থাকে, একটা ওয়েবসাইট লিঙ্ক দেয়া থাকে, অথবা তার যে কার্ডের মধ্যে যে নাম থাকবে এই নামের মধ্যে দেখেন তার ওয়েবসাইটটা দেয়া আছে, এখানে দেয়া আছে তার কোম্পানি ইনফরমেশন। এই যেমন ধরেন এই কোম্পানি ইনফরমেশন, এই কোম্পানিটাকে গিয়ে রিসার্চ করেন, আপনি কোম্পানিটাতে যান, গিয়ে দেখেন এটা কোন দেশের, ওকে ইন্ডিয়ান, তাই না? এখানে গিয়ে আপনি দেখেন সার্চ করলে তার এই কিটাকেও আপনি পেয়ে যাবেন। এখন তার কোম্পানিতে গেলে, ওইখানে গেলে আপনি দেখেন কিছু জিনিস ওইখানে পাবেন। দেখেন আমরা গ্রিন টাচ দেখতেছিলাম, মনে আছে? আমি বললাম না কেন হঠাৎ করে দিল, কোনো রিজন হয়তো এটার মধ্যে আছে। রিজনটা দেখেন, সেইখানে গেছিল, বুঝতেছেন? সে তার ওয়েবসাইটে গেছিল, তার ওয়েবসাইটে যাওয়ার পর ওই কালারগুলো সে এখানে পাইছে, এই জন্য ওইখানে সে ওইটাকেও কী করার চেষ্টা করতেছে। এই যে একটা স্টেপ, এই একটা স্টেপ আপনাকে অনেকখানি আগায় দিতে পারে। ক্লায়েন্ট বুঝবে এবং ক্লায়েন্ট বুঝবে যে আপনি অনেক রিসার্চ করতেছেন, আপনি কি করতেছেন, বাট স্টিল কোয়ালিটি তো অবশ্যই রাখতে হবে, খালি রিসার্চ করলে তো হবে না, তাই না? কোয়ালিটি রাখতে হবে। সো দেখেন আপনি যখন এইটা করবেন এক স্টেপ আগে চলে যাবেন। অনেকে এটা বলতেই পারে না যে কেন এটা সে কি দিছে, গ্রিন কালার করছে। তো আপনি এরকম রিসার্চ করবেন, রিসার্চ করে ওইগুলোকে বাইর করার চেষ্টা করবেন, এইগুলো আপনাকে একটা অ্যাডভান্টেজ দেবে। তো ওইখান থেকে আপনি কিছু ধারণা নেবেন যে আসলে সে কি চাচ্ছে। আমি কি স্যার ব্যাপারগুলো বুঝতে পারতেছি আপনাদের?
ওকে, তো এটা করার পর আপনি রিসার্চ করলেন এবং যখন আপনি দেখবেন 2 স্টার 3 স্টার 4 স্টার আছে ওইটাকে আপনি ওইটার মধ্যে ফুল ফোর্স দেবেন, বা আপনার এটা 3 স্টার 4 স্টার কী হয়েছে ফুল ফোর্স দেবেন আপনি, দিয়ে ওইটার মধ্যে আপনি চেষ্টা করবেন যাতে ওইটাতেই আপনি উইনার নিয়ে আসেন। ব্যাপারটা বুঝছেন স্যার? এই গেল একটা। তারপর আপনি আরও কিছু এন্ট্রি দিলেন, আরও কিছু এন্ট্রি দেওয়ার পর ওয়েট করবেন যে কি ধরনের রেসপন্স পান এবং ওইটা অনুযায়ী পরবর্তী এন্ট্রিগুলো দেবেন, এবং কিছু এন্ট্রি আপনি রাখবেন শেষের দিকে দেওয়ার জন্য। তো শেষের দিকে দেওয়ার জন্য যখন রাখবেন খেয়াল রাখবেন বেশি শেষ মানে কি যেন না থাকে, একদম আপনি রেখে দিলেন আর কন্টেস্টটি শেষ হয়ে গেল, ব্যাপারটা যেন এরকম না হয়। বুঝছেন কি বলছি? তো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। দেখেন এখানে 5 স্টার অনেকগুলাকে দিছিল, দেখেন অনেকগুলো না, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা অনেকগুলো তার পছন্দ হইতেছিল, সে বুঝতেছে না কোনটা নেবে, শেষে ওইটাকেই সে কী করছে উইনার দিয়ে দিছে। বোঝা গেছে স্যার? বাট স্টিল দেখেন কাউকে তো 5 স্টার প্রথম করছিল, এখন একজনের এন্ট্রি যদি 5 স্টার দেখার পর আর যদি অন্যরা এন্ট্রি না দিত তাহলে আর পাইতো না ওইখানে, তাই না? তো এইখানেও একটা সুযোগ বেড়ে যায়। আচ্ছা যাই হোক, পরবর্তী এই জিনিসটা বুঝছেন, এরকম ধাপে ধাপে শেষে এসে আরও কিছু এন্ট্রি দেবেন, এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা হলো এন্ট্রিগুলো কখন দেবেন। এন্ট্রিগুলো প্রাথমিক যেটা আছে ওইটা তো আপনি দিয়ে দিবেন যত তাড়াতাড়ি পারেন, আর অন্য সময় আপনি একটু স্মার্টলি ব্যাপারগুলোকে হ্যান্ডেল করতে হবে। এন্ট্রিগুলো কখন দেবেন তার টাইম জোন দেখবেন। বুঝতেছেন কি বলছি? যে ক্লায়েন্ট আছে এখানে তার টাইম জোনটা দেখবেন, সে কোন টাইমে, যেমন ইউনাইটেড স্টেট অথবা ইন্ডিয়া অথবা অন্য যে কি আছে তার টাইম জোন দেখে পিক আওয়ারে, মানে এই সময় আমরা তো জানি আমরা দিনের কোন সময়গুলো আমরা কাজের মধ্যে থাকি এবং কোন সময় ঘুমাই, আমরা এই ব্যাপারগুলো তো বুঝি। তারাও ওই রকম আমাদের মতো মানুষ, ওই রকম তারাও কাজের সময় আছে, রেস্টের সময় আছে, ঘুমানোর সময় আছে। তো তারা কোন সময় আমার কাজগুলো দেখতে পাবে ওই সময়গুলোতে আমি দেব, মানে তাদের পিক আওয়ার যেগুলো আছে ওই সময়গুলোতে এন্ট্রি দিলে কি হবে, ক্লায়েন্ট ওই সময় অ্যাক্টিভ থাকবে, আপনার এন্ট্রিগুলো তার ওইখানে নোটিস যাবে এবং এন্ট্রিগুলো দেখার সুযোগ অনেক বেড়ে যাবে। বুঝতেছেন? আমাদের কাজ কি শুধু এন্ট্রি দেওয়া না, সে যাতে দেখে, সে যদি দেখে ডিসাইড করতে পারবে। অনেক এন্ট্রি আছে দেখেই না ক্লায়েন্ট, বুঝছেন কি বলছে? তার একটা পছন্দ হয়েছে ওইটা দিয়েই সে শেষ করে দেয়, কারণ এত সময় নাই তার, সারাদিন বসে থাকবে এন্ট্রিগুলো দেখবে, তার একটা কাজ দরকার, ওইটা মন মতো হয়ে গেলে পাইছে, রেটিং করারও দরকার নাই, কিছু করারও দরকার নাই, সে ওইটা উইনার দিয়ে সে টাকা দিয়ে চলে গেছে, শেষ, সিম্পল। ব্যাপারটা বুঝছেন? তো আমরা তার টাইম জোন অনুযায়ী কি করব, তো এন্ট্রি কিভাবে দেবেন, কয় ধাপে দেবেন, কোন সময় দেবেন, ব্যাপারটা বুঝতে পারছেন আপনারা? ওকে, এখন আসেন কিছু ব্যাপার আছে এগুলো আমি কথা বলি। যেমন ধরেন এই এন্ট্রি, এইটাতে আমি যাই দেখি কিছু আছে নাকি। এই যে এন্ট্রিগুলা, এই এন্ট্রিগুলাতে আপনি যেগুলো দেবেন ওই এন্ট্রিগুলাতে অনেক সময় ক্লায়েন্ট কি করবে, কোনো মেসেজ দেবে, এখানে আপনাকে এসে কমেন্ট করবে, আপনার এন্ট্রি এটা এখানে এসে কমেন্ট করবে যে ওকে তোমার লোগোটা ঠিক আছে, বাট আমি চাচ্ছি যে কি লেখা আছে, পার্মানেন্ট লেখা আছে, এই লেখাটাকে আমি চাচ্ছি তুমি যদি সেন্টেন্স কেসে দাও বা ছোটো হাতের দাও, কীরকম লাগে আমি ব্যাপারটা দেখতে যাচ্ছি, অথবা এই 2টা লাইন আমি চাচ্ছি না, কোনো একটা সাজেশন এসে দেবে আপনাকে। বুঝতে পারছেন স্যার? এই সাজেশনটা দেওয়ার সাথে সাথে আপনার কাছে ইমেল আসবে, যদি ইমেল নোটিফিকেশন অন রাখেন, আর না হয় আপনাকে কি করতে হবে, দ্রুত এই নোটিশটা যাতে আপনি দেখতে পারেন এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে, তার মানে খুব ক্লোজ মনিটরিং করতে হবে। এটা নোটিশ আসা মাত্রই আপনি সাথে সাথে তাকে ওইখানে রেসপন্স করা, বুঝতে পারছেন? যত তাড়াতাড়ি সম্ভব এখানে তাকে বলা ওকে আমি তোমার এটা কাজ করতেছি, ওইটা মিনিট আমি তোমার এটা আপডেট করে দিতেছি, ব্যাপারটা বুঝছেন? তখন আপনি কি করবেন, সাথে সাথে মানে আপনি যদি বাইরেও থাকেন মোবাইলে এই মেসেজটা আপনি তাকে দেবেন, দিয়ে আপনি যত তাড়াতাড়ি সম্ভব ঘরে আসবেন, কাজ করবেন, কাজ করে এন্ট্রিটা দেবেন। বুঝতে পারছি স্যার? যত তাড়াতাড়ি সম্ভব। কারণ কি, কারণ হইল এই মেসেজটা শুধু আপনি দেখবেন না, সবাই দেখবে, বুঝতেছেন? এখন এমন হইল আপনাকে মেসেজ করছে, আপনি মেসেজটা দেখেন নাই, এই মেসেজটা আরেকজন দেখে কি করছে, ওই রকম আপডেট দিয়ে সে এন্ট্রি দিছে, তার এন্ট্রিটা পছন্দও করছে এবং এমনও হতে পারে উইনারও দিয়ে দিছে, আপনি এখনও মেসেজই দেখেন নাই। এরকম কয়েকটা ঘটনা ঘটছে আমার স্টুডেন্টদের সাথে, বুঝছেন? একটা ছিল আনফর্চুনেট,
আর দুইটা ওনারা বলতেই পারেন না। একজন বলেন নানা বাড়ি না কই গেছিলেন, আরেকজন বলেন কি হয়েছে ওই কী জানি ছিল, উনি বলতেই পারেন না। পরে যখন দেখছেন অনেক দেরি হয়ে গেছে, মানে অন্যজন ডিজাইন দিয়ে এরকম করে ফেলছে। ব্যাপারটা বুঝছেন? তো এখানে আমাদেরকে রেসপন্সিভ হইতে হবে, তাড়াতাড়ি আমাদেরকে রেসপন্স করতে হবে। আপনি যখন তাকে সাথে সাথে নোটিস করবেন, এই জিনিসটা দুইটা জিনিস এনশিওর করবে। একটা জিনিস হইল যে আপনি তার কাজ করতেছেন সেইটা বুঝতে পারবে, এই জিনিসটা সে এনশিওর করবে। আরেকটা জিনিস এনশিওর করবে যে আপনি খুব তাড়াতাড়ি রেসপন্স করেন। এটা যখন তার মাথার মধ্যে আসবে, সে আপনাকে আলাদা একটা গুরুত্ব দেবে। কারণ কি, দেখেন আমরা ওই দোকানগুলোতে যাই বা ওই মানুষকেদের দিয়ে কাজ করাই, যাকে ফোন দিলে ফোন ধরে, অথবা যাকে গিয়ে খোলা পাই আমরা, যাকে চাইলে আমি পাই, এরকম। অনেক সময় আমরা ডাক্তারের ক্ষেত্রেও এরকম করি যে 6 দিন পরে আসে এই ডাক্তারে যাই না, একটু কম এক্সপিরিয়েন্স হইলেও প্রতিদিন পাওয়া যায় এরকম ডাক্তারের কাছেই আমরা যাওয়ার চেষ্টা করি, তাই না? তো এখানেও ওই রকমই, যে আপনি যদি রেসপন্স করেন, যে তারা পছন্দ করবে আপনি যাতে মানে তার সাথে কী করেন, এইরকম ফ্রিল্যান্সার দিয়ে সে এখানে কাজ করাতে চাইবে, বুঝতেছেন? কারণ যে কোনো সময় তারা নক দেবে। এখন আপনি কি করলেন, আপনাকে নক করলো, আপনার খবর নাই, আপনি ঘুমায় আছেন, সে তো তার কাজ দরকার, সে তো আপনার মতো ঘুমাইতে পারবে না, পারবে না, তার কাজ দরকার, কে করে দিল ওইটা কোনো ব্যাপার না, এই জন্যই তো সে এইখানে আসছে, তাই না? তো এই হলো ব্যাপার। এইখানে এই মেসেজগুলা যত তাড়াতাড়ি সম্ভব দেখে রেসপন্স করা, এটা বুঝছেন? ওকে। এখন আমার এন্ট্রিতে যদি আর কেউ দেখতে পারে, আমার এন্ট্রি যদি আর কেউ এসে মেসেজটা দেখতে পারে, আমি কি পারি না আর কেউ এন্ট্রিতে গিয়ে মেসেজ দেখতে? নাকি আমার গুনাহ হবে? নাকি আমাকে কেউ মারবে? তার মানে আমি গিয়ে এন্ট্রিগুলোর মধ্যে খেয়াল রাখবো কোনো এন্ট্রিতে কোনো মেসেজ টেসেজ আছে নাকি, কোনো কিছু বলতেছে নাকি ক্লায়েন্ট, বুঝতেছেন ব্যাপারটা? বুঝছেন স্যার? যদি এরকম থাকে তাহলে আমিও এটা খারাপ না, এটা খারাপ হবে না। তার কাজ দরকার, কি চাচ্ছে আমি যত বেশি জানবো আমি ওইরকম করে দেবো। সো আমি ওইরকম করে দিলাম, এটা কারো ক্ষতি করা না। ক্ষতি কোনটা? হুবহু কাজ যদি আপনি করে দিয়ে দেন, এটা হলো আরেকজনের কনসেপ্ট, আপনি কি করে দিয়েছেন। ওকে, তো আপনি কি করবেন, তার চেঞ্জেসগুলা মেড করে আপনি যদি এন্ট্রি দিয়ে দেন এবং তাকে নোট করেন, তাইলেও কি হয়ে যাবে, আপনার চান্সেস বেড়ে যাবে। সো আমাদের এইরকম অ্যাক্টিভ থাকতে হবে যে আমাদেরটাতে যেরকম নোটিশ আসলে আমরা দেখব, প্লাস দেখব অন্য কোনো কারো এন্ট্রিতে কি করতেছে কিনা, নোটিশ দিতেছে কিনা, বুঝতেছেন স্যার? সো দেখে আমরা ওই রকম করে কাজ করব, মানে আপডেটগুলো করে এন্ট্রিগুলো দেব। অনেক সময় এইখানে এসে ক্লায়েন্ট কথা বলে, যেমন এখানে দেখি কারোর সাথে কোনো কথা হয়েছিল, এটা দেখেন ওই যে ডিসক্রিপশন যেটা আসছিল, ডিসক্রিপশনের মধ্যে সে এত কিছু বলে দিছে, এবং এগুলাই হয়তো কি হইতে পারে, কোনটা জানেন তো? ওই যে টাইটেল এবং ডিসক্রিপশনের মধ্যে সে অনেক কথাই এইখানে লিখে দিছে। আমরা যদি এখানে যাই, তাকে কী বলছে, এই যে দেখেন কন্টেস্ট হোল্ডার কী বলছে, হ্যালো, দ্য প্রজেক্ট ইজ অলসো ফর বিজনেস কার্ড ডিজাইন, সো শো মি দিস লোগো হাউ লুকস লাইক অন দ্য বিজনেস কার্ড with those logos attached at the project. বুঝতেছেন কি বলছি? একটা হিন্টস পাইলেন না? 5 স্টার এমন হইতে পারে ওইটা উনি হয়তো এখানে ম্যাচ করছেন, বুঝতেছেন স্যার? ওইটা হয়তো উনি এখানে ম্যাচ করছেন। সো দেখলেন কিভাবে নোটিশ আছে, কন্টেস্ট হোল্ডার কীভাবে নোট করতেছে, সবাই বুঝছেন? ওকে, তো এই গেল। এখন এইটা যে কেউ দেখতে পারে, এটা যে কেউ দেখে ওই রকম কাজ করে দিল, এবং উনি হয়তো খবরই বলতে পারতেছেন না, আরেকজন হয়তো ওইটা ম্যাচ করে ফেলছে এবং উইনার নিয়ে নিছে। সিম্পল ব্যাপারটা, বুঝছেন স্যার? তো দেখেন অনেকজনকে সে হয়তো লিখতে পারে, এইখানে দেখেন এই দেখেন তাকে কিছু ইনফরমেশন বলতেছে, প্লিজ আই নিড টু সি দিস লোগো অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, দেখেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তারপর কি কোনটা দেখতেছিলাম, এইটা। তারপর কি অলসো দ্য প্রজেক্ট ইজ ফর বিজনেস কার্ড, এটা তো ওইখানেও বলে দিছে। সো এইখানেও দেখেন এটাও 5 স্টার একটা কি এন্ট্রি ছিল, 5 স্টার এন্ট্রি ছিল, ওইখানেও সে কিছু বলছে এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ডে বলছে। আমরা যদি যাই তার এন্ট্রিগুলো দেখি, সে কি হোয়াইট ব্যাকগ্রাউন্ডে কিছু দিছে? ঘুমাইতেছে।
বুঝছেন কি বলছে? খবরই নাই, সে এটা বলতেই পারে না যে এরকম একটা নোটিশ তার কাছে আসছে। তো এই হলো ব্যাপার স্যার। এগুলো আমি কিট থেকে আপনাদেরকে দেখাই দিতেছি। এটা দেখেন 3 ঘন্টা আগে। কত ঘন্টা আগে? তো বেচারা হয়তো এখনো কম্পিউটারই খুলে নাই, ওনার ঘুমই শেষ হয় না, রাত দেরি করে ঘুমাইছে, উঠতে দেরি হবে স্বাভাবিক, তাই না? এখন দেখেন উনি বলতেই পারে না ঘটনা শেষ। এইরকম আপনাদের, আমি এই জন্য আপনাকে জিজ্ঞেস করছি আপনার মোবাইল সাথে আছে কিনা, নোটিফিকেশন আসবে কিনা, ব্যাপারটা বুঝছেন? এরকম হইতে পারে আপনি কোনো একটা কাজে বিজি আছেন, এমন না বেচারা ঘুমাইতেছে, হয়তো অফিসিয়াল কাজ আছে, অফিসে আছে, অফিস থেকে এসে হয়তো কাজ করবেন, কিন্তু ঘটনা ঘটে গেছে। ওটাই তো ওই তো কোনো সময়ে কি নাই, বুঝা গেছে? তো এখন সে তো ভাবতেছে যে সময় আছে, যেটা আপনি বলছেন কারেক্টলি, সময় আছে, 5 দিন সময় আছে, তো কি আছে, দেরি করা যাবে না মিনিট, ইভেন না মিনিট, আপনি যত তাড়াতাড়ি সম্ভব রেসপন্স করবেন। লাকিলি আমরা এই এক্সপিরিয়েন্সটা এখানে পেয়ে গেলাম, ওটা অনেক সময় পাওয়া যায় না দেখানোর জন্য। আপনাদেরকে আমি বলেও যেটা বুঝাইতে পারতাম, এই এক্সপিরিয়েন্স থেকে আপনারা অনেক ভালো বুঝছেন ব্যাপারটা, বুঝছেন কি বলছি? এটা একটা পজিটিভ দিক। তো দেরি করা যাবে না কোনোভাবে, ক্লিয়ার স্যার? ওকে, এই যে মেসেজগুলো আছে, এই মেসেজগুলো যখন দেয় তখন কন্টেস্ট হোল্ডার ওই জিনিসগুলো ওইগুলাতে খেয়াল রাখে। তো এইখানে আপনি আরেকটা সুযোগ নিতে পারেন, এইখানে এসে তাকে মেনশন করে রিপ্লাই দিয়ে আপনার এন্ট্রিটা এখানে সাজেস্ট করতে পারেন, যেটা আপনি কি করছেন, এন্ট্রি অলরেডি এটা ফলো করে আপনি একটা এন্ট্রি বানাইছেন, এন্ট্রি দিয়ে আপনি এখানে ওই এন্ট্রি নাম্বারটা এখানে বলে দিলেন, প্লিজ চেক মাই এন্ট্রি। বুঝা গেছে? রিপ্লাই যখন দেবেন, যেহেতু সে এখানে কিছু করছে, ওটার জন্য সে রিপ্লাইটা দেখতে পারে, এন্ট্রিটা দেখার সুযোগ বেড়ে যাবে, এবং আপনি তো ওইটা কি করে কাজ করছেন, কাজ করে দিচ্ছেন এইখানে, তো আপনার একটা সুযোগ এখানে বেড়ে যাবে আপনার এন্ট্রিটা দেখার। ক্লিয়ার স্যার? এটা বুঝছেন? এইখানে যেরকম আমরা দেখতেছি এইরকম দেখবেন, কোনোটা যদি কপি হয়, কোনো এন্ট্রি যদি কেউ কপি করে এখানে দেয়, বুঝা গেছে, এবং ওইটা যদি রেটিং হয়, রেটিং না হইলে খুব একটা মানুষ মাথায় ঘামাবে না, বাট রেটিং হইলে, উইনিং হওয়ার চান্স থাকলে দেখবেন একদম রেফারেন্স সহ মানুষ এখানে বলে দেবে যে এটা একটা কপি ডিজাইন, লিঙ্ক সহ দিয়ে দেবে। অনেকে আছে কি করেন, অন্য সাইট থেকে হুবহু ডিজাইনটাকে নিয়ে এসে বসায় দিয়ে ওইটা উইনারও দিয়ে দিছে, এরকমও পাইছি। বুঝছেন কি বলছে? উইনারও দিয়ে দিছে, এরকমও পাইছে। এরকম ঘটনা যদি এখানে থাকতো তাহলে দেখাইতাম যে কপি লোগো কিভাবে ওরা পোর্টে ওইটা হইতে পারে স্যার, মানে অথর কি 2 জন? অথর 2 জন, হ্যাঁ, এটা একদম মানে আপনি যদি কপি করে হুবহু তারটা দিয়ে দেন তাইলে ওইটা কি হয়ে যাবে, আনএথিক্যাল হয়ে যাবে ওইটা। মানে আপনি আপনার মতো তার কাছাকাছি কিছু রাখেন, বিট চেঞ্জ রাখেন, দেখেন ব্যাপারগুলো সেম থাকবে, কারণ ডিসক্রিপশন তো একটাই সবাই ফলো করতেছে, কালারও একই দিতেছে, কিও একই দিতেছে। বিশেষ করে এগুলো যখন বিজনেস কার্ড বা ওরকম কিছু ডিজাইন হয় তো কাছাকাছি থাকবে। তো আপনি সচেতনভাবে ওইটা কপি না করে আপনি একটু কি রাখবেন। এবং এই ক্ষেত্রে ওই যে বললাম, যখনই দেখবেন চান্সেস বেড়ে যায় তখন অনেকে এসে কপি সহ মানে লিঙ্ক সহ রিপোর্ট করে দেয়। এই জিনিসটা কেয়ারফুল থাকবেন, কোনোটা কোথা থেকে কপি করবেন না। আমার নিজের স্টুডেন্ট এরকম একবার হয়েছিল অনেক আগের, আমি আজ থেকে প্রায় 19-এর কথা বলতেছি, বুঝা গেছে, 2019-এর কথা বলতেছি। তো প্রথম ক্লাসের পরের ক্লাসেই যখন আসছেন, স্যার আমি উইন করে ফেলছি, বিজনেস কার্ড ডিজাইন উইন করে ফেলছিলেন উনি, উইন করে ফেলছেন, ভেরি গুড। আমি তো কংগ্রেচুলেট করলাম। কংগ্রেচুলেট করার পরে আমি বললাম যে কন্টেস্টে কি, ওই কন্টেস্টটা কোথায় আছে, লিঙ্ক দিলেন উনি, গিয়ে ঢুকলাম। আমি বললাম তখন কিন্তু লোগো ক্লাস হইতো না, আগে ফটোশপ হইতো, পরে ইলাস্ট্রেটর। আপনারা এখন তো লোগো জানেন, তারা কিন্তু তখন লোগো কিছুই প্র্যাকটিস করতো না, একটা সিঙ্গেল লোগো বানাইতো না, বুঝা গেছে। তো দেখা গেছে আমি দেখলাম প্রথমেই লেখা লোগো এবং বিজনেস কার্ড দরকার তার। আমি বললাম এইটা আপনি কেমনে উইন করলেন, এখানে তো লোগো আর বিজনেস কার্ড দুইটাই দরকার, আপনি তো বিজনেস কার্ড শিখছেন, লোগো পাইলেন কই? বলে স্যার আমি অনলাইন থেকে ডাউনলোড করছি। বুঝছেন? এবং খুবই কমন একটা লোগো, কি লোগো, ওইটা ডাউনলোড করে ওইটা বসাইয়া কার্ড বানায় দিছেন এবং ক্লায়েন্ট ওইখানে উইনারও করে দিছেন।
আমি বললাম কি করছেন আপনি, আপনি তো অনেক ঝামেলায় পড়ে যাবেন। এখন তো ও কাঁপতেছে, বললো স্যার কি করব এখন, আমার করণীয় কি? বলে আল্লাহ করেন, সে যেন কোনো কি না নেয়, আল্লাহ করেন, আর কি করার আছে এখন, যে কোনো সময় সে বিপদে পড়তে পারে। ক্লায়েন্ট হয়তো হয়তো বুঝে না, এত দ্বারা কী করে নাই, আর কেউ হয়তো খেয়াল করে নাই, বাস হয়ে গেছে। বুঝছেন কি বলছি? আমরা কোনোভাবে এটা করব না। এখন কিন্তু কেউ ছাড় দেবে না 1 ইঞ্চি। ওইখানে যদি নাইকেল লোগো বসাইয়া দেয় বা অন্য কিছুর লোগো বসাইয়া দেয়, আপনারা যদি দেখেন আপনারা ছাড় দেবেন না, তাকে গিয়ে সাবধান করবেন, তাকে এখানে সাবধান করবেন। প্রথমেই রিপোর্ট না করে, এই যে এখানে রিপোর্ট করা যায়, এন্ট্রিগুলো রিপোর্ট করা যায়, দেখতেছেন এখানে রিপোর্ট করা যায়। রিপোর্ট করলে freelancer.com এটার জন্য কি নেবে, পদক্ষেপ নেবে। বাট আপনি রিপোর্ট না করে তাকে প্রথমে সাবধান করে দেন, যে একজনের সরাসরি ক্ষতি না করে তাকে বোঝান যে এটা কপি লোগো, এই যে এখানে লিঙ্ক আছে, আপনি এটা কেন দিছেন, ক্লায়েন্টের সাথে এটা চিট হচ্ছে, আপনি আপনার এন্ট্রিটা উইথড্র করে ফেলেন। তারপরে যখন সে কথা শুনবে না এবং ক্লায়েন্ট এটাকে 4 স্টার অথবা 5 স্টার দেবে, উইন হওয়ার চান্স থাকবে, তখন আপনি রিপোর্ট করবেন। কারণ এক তো নিজে প্রতারিত হচ্ছেন আপনি, আর আরেকটা হলো ক্লায়েন্টকে সে প্রতারণার শিকার বানাচ্ছে। বুঝা গেছে? সো দুজনকেই আপনি কী করার জন্য তখন আপনি রিপোর্ট এখানে করতে পারেন। তার আগে তাকে অবশ্যই কী করব, সাবধান করে দেবো। কারণ এগুলো অনেক সময় মানুষ লুবের বশবর্তী হয়ে এরকম করে ফেলে। সো হয়তো ওইটার কারণে তার অ্যাকাউন্টটা যাতে নষ্ট না হয়, অ্যাটলিস্ট বুঝার একটা সুযোগ দেয়া। সবাই বুঝছেন কি বলছে? তো আপনাকেও কিন্তু মানুষ এরকম করতে পারে। আপনি যখন কোনোটা কপি করবেন, কোনোটা কি করবেন, মানে কপি বলতে কি, যে কোনো সাইট থেকে, যে কোনো সাইট থেকে যখন আপনি এগুলা হুবহু ডাউনলোড করে নেবেন, আপনি কাছাকাছি অদল বদল করেন, কনসেপ্টটা একটু কি রেখে অদল বদল করে দেন, এগুলো লগোর ক্ষেত্রে বেশি হয়। বাট আপনি হুবহু দিয়ে দিতে পারেন না। ওই যে ডাউনলোড করে দিয়ে দিয়েছেন কিছুদিন আগে, এই 2272 এরকম দেখতেছিলাম, হুবহু ডাউনলোড করে একদম লিঙ্ক সহ দেখাইছে। আমরা লিঙ্কে গিয়ে ঢুকছি, গিয়ে দেখি সেম কাজ, সে বসে দিচ্ছে এখানে লোগো, তার বলে চালাচ্ছে। নামাজ পড়ে আসি। ওকে, তো আমরা কথা বলতেছিলাম কি নিয়ে, কপি হইলে কিভাবে আমরা ধরা খাবো, তাই না? এবং অন্যরা হইলেও আমরা কিভাবে তাদেরকে অ্যাটলিস্ট সাবধান করে দেব প্রাথমিকভাবে। আর যদি সাবধান না হয়, দেখবেন অনেকেই আছে, আপনি না করলে অনেকেই আছেন, দেখবেন রিপোর্ট করে দেবে, কী করে দেবে। সো এই জিনিসগুলো খেয়াল রাখবো আমরা। আচ্ছা, এই গেল। এবং জি, শুধুমাত্র কি ছাড়া, এখন শুধুমাত্র অ্যাডোবি স্টকে আপলোড দেয়া ছাড়া সব জায়গায় আমরা ইমেজ সময় ইউজ করব। এখানে অবশ্যই আপনি ইমেজ দেবেন। অবশ্যই দেবেন। আপনি কোনো মানে এই যে কি বলে, আপনি যখন ডেমো যেরকম তৈরি করেন, তার ইমেজ যদি থাকে তাহলে তো তার ইমেজটাই দিয়ে দিলেন। যদি তার ইমেজ না থাকে, আপনাকে ইমেজ ইউজ করতে হয় ফ্লায়ারে যেরকম, তো আপনি কি থেকে ডাউনলোড করে এগুলো ইউজ করেন। আপনি যেরকম ডেমো করেন ওইরকম তাকে দেন, এবং তাকে আপনি পরবর্তীতে সে যদি বলে ইমেজগুলো আমার দরকার, তাহলে আপনি তাকে ইমেজ দেবেন না। আপনি মেইন ফাইল যেটা দিবেন ওইটাতে ইমেজ অবশ্যই দেবেন না। সে যদি বলে ইমেজগুলো কোথায়, ডাউনলোড লিঙ্ক, একটা নোটবুক, নোটপ্যাড কী বানাবেন এরকম লিঙ্কটা দেবেন, বলবেন যে তুমি ডাউনলোড করে ওইটা এখান থেকে ইউজ করতে পারবে, ওইটা ফ্রি আছে। যদি বলে আমি ওইগুলা কি করতে পারবো না, মানে এডিট করতে পারবো না, এটা উইন হয়ে গেলে আপনার সাথে হবে। যদি বলে যে এটা এডিট করতে পারবো না, তুমি এডিট করে দাও, তখন আপনি বলবেন ঠিক আছে, তুমি ওইটা ডাউনলোড করে আমাকে দিয়ে দাও, আমি ওইটা এডিট করে দিয়ে দেবো। এখন সে কোথা থেকে নিয়ে আমাকে দিছে এটা আমার দেখার বিষয় না, আমাকে ইমেজ সে দিছে, আমি ইমেজটা এডিট করে তাকে দিয়ে দিব। বুঝা গেছে? আর না হয় ওটা বিক্রি হয়ে যাবে, আপনি তো বিক্রি করতে পারবেন না, ওটা পার্সোনাল ইউজের জন্য। আচ্ছা, আমরা তো ইমেজগুলো ইউজ করব, মানে ফ্রি হইতে হবে নাকি স্যার ইচ্ছা মতো একটা ইমেজ দিলেই হবে? জি, মানে আপনার লাইসেন্স টাইপ কি মানে ফ্রি দেখে আমরা ইউজ করব? অবভিয়াসলি আপনি এই জন্যই তো আমরা ওই স্টক সাইটগুলোতে গিয়ে ইমেজগুলো নেই। ওইগুলো তো জি চলে আসেন, ওইগুলো তো আমাদের ইউজ করার জন্য ওই রাইট দেয়। আপনি গুগল থেকে যদি নেন তাহলে তো আপনি জানেন না কপিরাইট ইস্যু চলে আসতে পারে। ওইখানে তো আপনার ওইটা কপিরাইট ফ্রি, বুঝা গেছে, ফ্রি লাইসেন্স না ওইগুলা। বাট আপনি স্টক সাইটটা ওইখানে বলে দেবেন যে স্টক সাইটটা এরকম, আর স্টক ইমেজ ইউজ করলে তো ওইগুলো তার মানে দিয়ে দিবেন ওই ব্যাপারটাগুলো। তো এখানে সরাসরি ইভেন ফন্ট, আপনি সরাসরি তাকে সেল না করে এগুলো যদি খুঁজে, তাহলে সরাসরি ফন্ট না দিয়ে ফন্টের লিঙ্ক দিয়ে দিবেন। লাইক আমরা যখন গ্রাফিক রিভারে যখন আমরা ট্রেস করতেছিলাম, দেখছিলাম ওইখানে কীভাবে দিছে লিঙ্ক,
মনে আছে তো, যে ফোনটা ইউজ করছে ওই ফোনটা দিয়ে দিছে লিঙ্ক, যেটার কারণে আমরাও কিন্তু ফোনগুলো ইউজ করতে পারতেছিলাম, বুঝছেন? তো ক্লায়েন্টও এরকম নেবে, নিয়ে তার ফোন ইউজ করবে, বলবেন ফ্রি ফোন এটা, তাকে ইনস্ট্রাকশন আপনি দিয়ে দেবেন, হেল্প নোট একটা দিয়ে দেবেন যে এরকম 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 করো, তারপর আপনার কাজ শেষ, এতটুকুই। সব বুঝছেন তো? তো ইমেজ এবং কিসের কপিরাইটের ব্যাপারগুলো বোঝা গেছে স্যার? ওকে, ওইগুলোর জন্য আপনাকে কেউ রিপোর্ট করবে না যে আপনি স্টক ফটো ইউজ করছেন, কি ফটো ইউজ করছেন, এগুলাতে কি আসবে না। হ্যাঁ, তো যাই হোক, এটা সমস্যা হবে না। বেসিক্যালি ফ্লায়ার যখন বানাবেন ইমেজগুলো সেই দিয়ে দেবে, তার ডিজাইনে কি ইমেজ থাকবে সেই দিয়ে দেবে, আপনাকে এগুলোর জন্য কি করতে হবে না, বুঝতে পারছেন? তো এটা নিয়ে আপনার চিন্তা করার কোনো কারণ নাই। ওকে, এই গেল। তারপর হ্যাঁ, কপিরাইটের ইস্যুটা বললাম, কিসের ব্যাপারটাও বললাম, নোটগুলো। ওকে, এখন আসেন, অনেক সময় আপনাকে আরেকটা কাজ করতে পারে ক্লায়েন্ট, সরাসরি মেসেঞ্জারে নক করতে পারে, ইনবক্সে, বুঝতে পারছেন? চ্যাটের মধ্যে আসতে পারে। ওই যে কোয়েশ্চেনটা এখানে, যে কাজটা এখানে বলছে, কার লগতে দেখছিলাম, যেই কথাটা এখানে বলছে, কোনটা জানি দেখছিলাম এন্ট্রি, ফার্স্ট পেজে জি এটা সেকেন্ড পেজ এইটা না, এটা মনে হয় না, কোনটা, কোন লোগো ছিল যে উইনার, এটা মনে হয়, রাইট? হ্যাঁ, এটাতে আচ্ছা, এটা তো ওর কি নিছিলাম আমরা, কোনটা ছিল, কারণ পেপারগুলো ভালো করে আপনাদের বুঝিয়ে দিলে, যেহেতু এখানে স্কোপ আছে আমাদের, এটাতে না, না যেটা উইনার দিছে এটাই তো, হ্যাঁ স্যার বাট এই লোগো না, এটা আরেকটা মনে হয় উইনার দিছে, আমরা ওইটা মনে হয় কেটে ফেলছি, রাইট? স্যার এইটা যেটা উইনার হয়েছে এটা আমরা সেকেন্ড পেজে আছে, এটা ফার্স্ট পেজে এটা আচ্ছা, আমরা বুঝতে পারছি, এখানে আমরা ওই ওই কারে কিগুলা দেখতেছি, তাই না, এন্ট্রিগুলো দেখতেছি। So, আমরা যদি টোটাল এন্ট্রিতে চলে আসি, অল এন্ট্রিজ, ফার্স্ট পেজ এই ওইটাই স্যার এই যে এটার মধ্যে, রাইট? এই যে কথাগুলো আছে, এই কথাগুলো আপনাকে এইখানে বলতে পারে, এই কথাগুলা এইখানেও হইতে পারে, এইখানেও কোনো কোয়েশ্চেন আপনি তাকে করে দিছেন, প্লিজ চেক মাই এন্ট্রি দিয়ে আপনি বললেন যে এরকম একটা কোয়েশ্চেন দিয়ে দিলেন, এই কোয়েশ্চেনের আনসার করতে হইলেও হয়তো আপনার এন্ট্রিটা দেখবে এবং আপনার কোয়েশ্চেনের আনসারটা এখানে করবে সে। কন্টেস্ট হোল্ডার আপনারা দেখলেই চিনবেন যে কন্টেস্ট হোল্ডার এখানে কিছু, যেমন ধরেন সে এখানে কোনো কোয়েশ্চেন করছিল, এবার এখানে হয়তো না কোয়েশ্চেন না কিছু একটা বলতেছে, যাই হোক, এই যে কথাটা আপনাকে বলছে, এই কথাটা এখানে যখন বলবে, এই কথাটাই আপনাকে মেসেঞ্জারে সে করতে পারে, নক করতে পারে যে তোমার এন্ট্রি ঠিক আছে, বাট আমি এই জিনিসটা এরকম চাচ্ছি, যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে চাচ্ছে, বা আমি দেখতে চাচ্ছি এটা এরকম করলে কীরকম হয়, এরকম যে কোনো একটা কারেকশন নিয়ে বা যে কোনো একটা স্টেপ নিয়ে কথা বলে সে আপনার কাছে মেসেঞ্জারে আসতে পারে, চ্যাটে। বুঝতে পারছি স্যার? যদি এরকম হয়, এই ক্লায়েন্টকে ছাড়া যাবে না, বুঝছেন কি বলছি? যদি আপনাকে প্রাইভেট মেসেজ করে, এই ক্লায়েন্টকে কোনোভাবে ছাড়া যাবে না, সে কিন্তু আপনার কাজ যখন পছন্দ হবে তখনই আপনার এখানে আসবে, প্রাইভেট মেসেজ করবে, বুঝে গেছে? যখন এটা হবে তখন তাকে ছাড়া যাবে না। কি করা যাবে, কি করতে হবে, তাকে আপনি বলবেন প্রথমেই রেসপন্স কুইক করতে হবে, তাকে থ্যাঙ্কস দিবেন, থ্যাংক ইউ ফর ইয়োর সাজেশন, বা থ্যাংক ইউ ফর কি বলে, এটা দিয়ে তাকে বলে দেবেন শুধু এই জিনিস না, আরও যে যে কারেকশনের প্রয়োজন হয় সবই আমি করে দেব, টিল ইউ আর স্যাটিসফাইড। তুমি যতক্ষণ স্যাটিসফাইড না হচ্ছ ততক্ষণ পর্যন্ত আরও যে কাজ, যে চেঞ্জেস বা পরিবর্তন সবই আমি করে দেব যা তোমার লাগে, প্লিজ ডিক্লেয়ার মি উইনার। বুঝছেন কি? মানে শর্তটা, কথাটা এরকম বলবেন যে আমি তোমার এই কাজ না, আরও যে কাজগুলো আছে সবই আমি করে দেব, তোমার কোনো সমস্যা নাই, তুমি আমাকে কি করো, উইনার ডিক্লেয়ার করে দাও, আর বাকি যে কাজগুলো আছে আমি ওইগুলা কি করব, করে দেব। ব্যাপারটা বুঝছেন? এখন এইটা করার পর সে বলতে পারে আপনাকে যে ঠিক আছে তুমি কাজ করো, আমি এখনই উইনার দিচ্ছি না, বাট কাজ করো তুমি, অসুবিধা নাই, এরকম বলল। এখন আপনারা বললেন যে
স্যার বলছেন তাকে তো ছাড়া যাবে না, আপনি বারবার বলেন প্লিজ ডিক্লেয়ার মি উইনার, প্লিজ ডিক্লেয়ার মি উইনার, এগুলো বলা যাবে? বলা যাবে না, অ্যাবসলিউটলি না, আমি এই কথা বলতেছিও না। আপনি প্রথম ওই মেসেজটা করার পর সে যদি বলে, ম্যাক্সিমাম টাইমই আপনাকে এনশিওর করবে ওকে আই এম ডিক্লেয়ারিং ইউ উইনার, তুমি কাজ করো, আমি কি করতেছি অসুবিধা নাই, তুমি এগুলো নিয়ে ওয়ারি করো না, এরকম আনসার হইতে পারে। অথবা সে বলতে পারে ওকে তুমি কাজ করো, তোমার কাজ পছন্দ হলে আমি এমনিতেই তোমাকে উইনার দেবো, বুঝছেন? এরকম আনসার আসতে পারেছে। এগ্রি করার চান্সেস অনেক বেশি, যদি এগ্রি নাও করে এরকম আপনাকে বলবে, তখন আপনি তাকে একটা কথা তার কাছ থেকে নিয়ে নেবেন, একটা কথা নিয়ে নেবেন এরকম, তাকে বলবেন ওকে ফাইন, আমি তোমার কাজগুলো করতেছি, বাট প্লিজ ডোন্ট ডিক্লেয়ার উইনার আনলেস সি মাই ওয়ার্ক, অথবা আনটিল সি মাই ওয়ার্ক, আমার কাজটা দেখার আগ পর্যন্ত তুমি কাউকে উইনার ডিক্লেয়ার করো না, এতটুকু জাস্ট বলবেন, ডু মি আ ফেভার, জাস্ট ডোন্ট ডিক্লেয়ার এনি উইনার, অথবা ডোন্ট ডিক্লেয়ার উইনার যতক্ষণ পর্যন্ত আমার কাজ তুমি দেখতেছো না। ব্যাপারটা বুঝছেন? এটা সে বলবে ওকে তুমি কাজ করো, আমি তোমার কাজ দেখার পরে উইনার দেব, এতটুকু। আমরা ওই যে কীতে গেলে, এই কোনো দোকানে গেলে যখন ওইটা হচ্ছে না তখন দেখেন দোকানদার যখন আর পারে না, তখন বলে ঠিক আছে ভাই যদি কিনেন তাইলে এই দামে, যদি কিনেন তাহলে আমার কাছ থেকে কিনেন, এরকম বলে না আমাদের, যদি এই দামে কিনেন তাহলে আমার কাছ থেকে কিনেন, তখন আমরাও বলে দিয়ে আসি ঠিক আছে ওটা করব, এবং আমরা চেষ্টা করি যদি ওইরকম কিছু হয় চেষ্টা করি তার কাছেই আবার যাইতে, তাই না? এরকম একটা কথা আপনি তার কাছ থেকে নিয়ে নিতে পারেন, এইটা সে এনশিওর করবে। এবং আপনি এই জন্য আবার ঘুমায় যান না যে সে বলছে আমারটা না দেখে কি করবে, আর আপনি এখন ঘুমাইলেন আরেকজনকে কি, এরকম করা যাবে না, কোনো সুযোগ ছাড়া যাবে না। এবং কাজগুলো করবেন একটা, যেমন আপনি সেকেন্ডের মধ্যে করে পরিবর্তন করে দিয়ে দিলেন, সে ভাববে আরে এগুলো তো খুবই সহজ কাজ, এরকমও না, একটা আইডিয়াল টাইমের ভিতরে দিয়ে দেবেন কাজগুলা, যাতে বোঝা যায় যে এই কাজগুলো করতে একটু সময় লাগে, ওইটা অনেক বেশি না, 1 ঘন্টা না, আসলে ডিপেন্ড করে কি করতেছেন আপনি, যেটা কয়েক সেকেন্ডে হয়ে যায় বা মিনিটে হয়ে যায় ওটা করে তাকে আপনি একটা আইডিয়া নিতে পারেন যে এরকম। ব্যাপারটা বুঝছেন স্যার? তো তাকে কি করা যাবে না, ছাড়া যাবে না, যখন আসবেন তার সাথে কোনো অবস্থাতে ক্লায়েন্টকে বিরক্ত করা যাবে না, এই জিনিসটা মানে একদম ক্লিয়ার থাকেন এই ব্যাপারটাতে, কোনো অবস্থাতে ক্লায়েন্টকে বিরক্ত করা যাবে না, সে বিরক্ত হইলে আপনার ধারে কাছেও আসবে না, বুঝতেছেন? আপনি তাকে বিরক্ত করতে পারবেন না, তার সাথে কথা বলবেন, পোলাইটলি কথা বলবেন, জাস্ট বিলিভ মি তারা আমাদের মতো মানুষ, বরং আমাদের মতো বলবো না, আমাদের থেকে অনেক উন্নত মেন্টালিটির মানুষ তারা, কারণ আমরা এখানে পোশাকের মর্যাদা দেই, আমরা এখানে টাকার মর্যাদা দেই, এইগুলা দিয়ে আমরা মানুষকে জাজ করি, আর ওইখানে তারা যোগ্যতাটা মাপে আপনার যে স্কিল আছে কি আছে এগুলোর উপর। সে একটা সার্ভিস নিতে আসছে, আপনার কাছে এই সার্ভিসটা আছে, আপনি একজন গুণীজন, সে তার কাছে টাকা দিয়ে সে একটা সার্ভিস নিতেছে, আপনি কাজ জানেন, স্কিল আছে আপনার, এইটা তারা কি করে, এটা তারা সম্মান করে, আপনাকে ওই লেভেলে তারা ট্রিট করবে, কখনোই আপনার সাথে ওইরকম ইউজ করবে না, আনলেস ইন্ডিয়ান, পাকিস্তান ওর ফিলিপিন, এরা যদি হয় তাহলে অন্যরকম ব্যাপার, এখানে অন্যরকম ঘটনাও ঘটতে পারে, বোঝা গেছে? ব্যাপারটা বুঝেছি। তো তারা সবসময় আমাদের কিটাকে মর্যাদা দেয়, তো তাদের সাথে পোলাইটলি ইউজ করবেন, অতিরিক্ত তৈলাক্ত ব্যবহার করার দরকার নাই, আবার রুট ব্যবহার করারও দরকার নাই, বোঝা গেছে? একটা কি মেনটেন করে তাদের সাথে কথা বলবেন এবং ক্লোজ হওয়ার চেষ্টা করবেন। এক ক্লায়েন্ট আপনার সব কিছু চেঞ্জ করে দিতে পারে, আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে, এই একটা ক্লায়েন্ট। আজকে হয়তো সে বিজনেস কাজ করাচ্ছে $10 দিয়ে, সে হয়তো এমন তার কাছে অনেক কাজ আছে, তার রেগুলার কাজ করাইতে হয়, যখন আপনার সাথে কাজ করে কথা বলে সব কিছু করে যখন সে স্যাটিসফাইড হবে, পরবর্তীতে সে দ্বিতীয়বার আর কাউকে চিন্তা করবে না, কনসিডারই করবে না, আপনার সাথে যোগাযোগ করবে, বুঝছেন স্যার? সরাসরি কি করবে, আপনার সাথে যোগাযোগ করবে। এই যোগাযোগ বলতে আর একটা ওয়ার্নিং আপনাদের দিয়ে দেই, এইখানে কোনো অবস্থাতে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস না দেয়া যাবে, না চাওয়া যাবে। আপনার পার্সোনাল ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস অথবা আপনার সাথে যোগাযোগ করতে পারে এরকম কিছু না দেয়া যাবে, না চাওয়া যাবে। ব্যাপারটা ক্লিয়ার? এটা করবেন সাসপেন্ড, কোনো উইদাউট এনি নোটিফিকেশন সাসপেন্ড হয়ে যাবে। কারণ কি? কারণ হলো এটা সরাসরি ফ্রিল্যান্সারের পেটে লাথি মারা, বুঝছেন কি বলছে? আপনি এখানে ক্লায়েন্ট যখন সে জব পোস্ট করে, সে 20% দিয়ে পোস্ট করে, আপনি যখন এখান থেকে উইন করবেন 20% তারা আপনার কাছ থেকেও কেটে রাখবে। এটা তারা কি করতেছে? তারা কমিশন নিচ্ছে।
কেন কমিশন নিচ্ছে? আপনি যাতে আপনার টাকা মার না যায় এবং ক্লায়েন্টের যাতে টাকা মার না যায়, এই জন্য তারা এই কাজগুলো করতেছে, এইগুলো ইনশিওর করতেছে। ক্লায়েন্টের কাছ থেকে টাকা নিয়ে নিচ্ছে এবং আপনি কাজ জমা দেওয়ার পর আপনাকে টাকাটা দিয়ে দিচ্ছে। এটা যে কোনোটা হইতে পারতো। আপনি সরাসরি ক্লায়েন্টের সাথে কাজ করছেন, হয়তো ক্লায়েন্ট কাজ করায় আপনি কাজ দিলেন, মনে করলেন আমেরিকান আছে, বেইমানি করবে না, কাজ জমা দিয়ে দিচ্ছেন, সে বললো কাজ পেয়ে গেছি, আর দরকার কি, না দিলেই তো হইল। করতে পারে কি পারে না? পারে। এখন আমেরিকান একজন ভালো মানুষ, ভদ্র মানুষ, ওর মতো মনে করছে সব, আমার দিয়ে দিল $20 আগে দিয়ে বললো কাজ করে দেয়। আমি চিন্তা করলাম কাজ না করে যদি $20 পাওয়া গেছি, তো আর $20 কাজ করে দরকার আছে? তো আমি এটা করতে পারি কি পারি না? পারে। সুযোগ আছে কি না, আমি বলতেছি কি সুযোগ আছে কি না? নাই, আছে না? দুই তরফে বেইমানি হওয়ার সুযোগ আছে। তো এইগুলা এনশিওর করতেছে তারা, যে টাকা নিয়ে নিচ্ছে এবং আমাকেও টাকা দিচ্ছে না। আমি কাজ জমা দিতেছি, সে কাজ নিচ্ছে, বুঝে পাচ্ছে যখন, তখন সে বলছে ওকে দিয়ে দাও, তখন আমাকে টাকা দিয়ে দিচ্ছে। আর সে কাজ নিয়ে আর কি পলানোর কোনো সুযোগ নাই, টাকা এখানে আছে, তার দিতেই হবে। বুঝছেন কি বলছি স্যার? তো এই জন্য তো এখন যদি আপনি তাকে কি করলেন, কন্ট্যাক্ট ইনফো দিয়ে দিলেন এবং আপনার সাথে সরাসরি কাজ করলেন, তো তারও 20 বাঁচলো, আপনারও 20 বাঁচলো, উইন উইন পজিশন। আর মরলোকে তো তারা তো মরতে চাইবে না, তারা তো চাইবে তাদেরকে সেভ করতে, তাই না? এই জন্যই যখন কন্ট্যাক্ট ইনফরমেশন ইউজ করবেন, তখনই আপনি সাসপেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা 100%। ক্লিয়ার স্যার? এই জিনিসটা কেউ যদি চেয়ে ফেলে তাইলে কি করতে পারেন, তাকে নোটিস দিতে পারেন যে এই প্ল্যাটফর্মে ব্যক্তিগত কোনো কিছু শেয়ার করা অ্যালাউড না, এরকম বলে দিতে পারেন। এরকম বলে দিয়ে তার যদি কোনো কন্ট্যাক্ট থাকে তাহলে আপনি যোগাযোগ করতে পারেন, ওইটা অন্য ব্যাপার। বাট ওইখানে আপনি বলে দেবেন যে এগুলো অ্যালাউড না, যাতে আপনার প্রোফাইলটা সিকিওর থাকে। তারপর যদি তার কোনো কন্ট্যাক্ট ইনফো থাকে তাহলে তার সাথে যোগাযোগ করতে পারেন, অসুবিধা নেই। সে যদি স্যার ইচ্ছে করে মনে করেন সে ওর হয়ে আমাকে নাম্বারটা দিয়ে দিল, তখন কি আমার উপরে অ্যাকশন নেওয়া যেতে হবে? আপনার উপর নেবে কেন? আপনি তো চান নাই, আপনি তো দোষী না। বুঝা গেছে? আপনি তো দোষী না। সে এখন কাজের পারপাসে অনেক জিনিস দরকার পড়ে, যেমন ধরেন এখানে কন্ট্যাক্ট ইনফো দিছে না, এখানে কন্ট্যাক্ট ইনফো নাই, আছে না? আছে। তো কাজের ক্ষেত্রে এগুলো অ্যালাউড আছে। বাট ওই যে আমি আপনার কাজ পছন্দ হয়েছে, আমি বললাম ঠিক আছে তোমার নাম্বারটা দাও, পরবর্তীতে আমি যোগাযোগ করব, এটা বুঝছেন? ওইটা আপনি করতে পারবেন না, ওইটা আপনি করা যাবে না। বাট আপনি চিন্তা করলেন ক্লায়েন্টটা ভালো আছে, ওরে ছাড়া যায় না, কি করা যায় না, তাকে বলি যে তোমার ইমেল অ্যাড্রেসটা দাও, তোমার সাথে কি করব, আমি ওখানে ডিসকাউন্ট দেবো তোমারে। বুঝা গেছে? এরকম বলে আপনি, তো ডিসকাউন্ট তো এমনিতেই হয়ে যায়, আপনি 20% ওইখান থেকে, সে 20%, 40% এখানে সেভ হয়ে যাচ্ছে। ওকে, এটা অন্য ব্যাপার। তো বুঝছেন স্যার? সরাসরি আমরা কি করব না, এটা এরকম যাব না, গেলেই আমরা ঝামেলায় পড়ে যাব, এটা আমরা করব না। ওকে, তো সবসময় খেয়াল রাখবেন তাকে যেন কোনোভাবে ডিস্টার্ব করা হয় না, ক্লায়েন্টকে ডিস্টার্ব করা হয় না। এই ক্লায়েন্টটা বারবার আসবে। দেখেন আমি হয়তো প্রথমবার কম্পিউটার নিয়ে গেছি, এই দোকান ওই দোকান ওই দোকান অনেকগুলো দেখে, যার কাছে আমার পছন্দ হয়েছে কথাবার্তা, তাকে দিয়ে সার্ভিসিংটা করাইছি এবং করায় আমি খুব ভালো পাইছি, প্রাইসও ভালো দিছে আমাকে। তো দ্বিতীয়বার আমি কি আবার গিয়ে খুঁজবো কোথায় দেবো? দ্বিতীয়বার আমার কম্পিউটার নষ্ট হলে সরাসরি আমি ওখানে চলে যাব, যে আমি ওখানে প্রাইসও ভালো পাইছি, সার্ভিসও ভালো, মানুষও ভালো, সব কিছু ম্যাচ করতেছে, আমার তো ওইটাই সার্ভিস দরকার আমার। বুঝতে পারছেন? ঠিক এই ব্যাপারটাই ঘটবে এবং এরকম অনেক ঘটনার সাক্ষী এই টাইম সাইটে, এই আমার ক্লাসেই হয়েছে অনেক ঘটনা এরকম। এক ক্লায়েন্ট দেখা গেছে $500-600 এক ক্লায়েন্টের কাছ থেকে আপনার একটা কাজ করে, ওই কাজে উইনার দেওয়ার আগে আরও কাজের অফার দিয়ে দিছে এরকম। বুঝতে পারছেন? তো এটা আপনারা দেখবেন এইখানে। তো এই জিনিসটা খেয়াল রাখবেন, ক্লায়েন্ট সবাই আজকে $10 ক্লায়েন্ট হইতে পারে, কিন্তু ওইটা একসময় আমাকে $1000 কাজ করাইতে পারে। তো সবসময় ক্লায়েন্টের সাথে কি করা হবে? ভালো ব্যবহার করবেন। যদি সে রুট ব্যবহার করেও, যতক্ষণ পর্যন্ত এটা টলারেন্সের মধ্যে আসে ততক্ষণ পর্যন্ত তার সাথে ভালো ব্যবহার করবেন। আর যদি একান্তই ওইরকম কিছু হয় তাহলে তাকে পোলাইটলি, মানুষকে কথার দ্বারাও কিন্তু বোঝানো যায় যে তুমি খারাপ করতেছো, এটা এই জায়গায় অ্যালাউড না, এরকম বোঝানো যায়। আপনি কুল থাকবেন সব সময়, মোট কথা এটাই। বুঝা গেছে? হয়তো আপনি তার সাথে কাজ করলেন না, কিন্তু আপনার প্রোফাইলের উপর এফেক্ট আছে, এরকম কিছু করবেন না। আশা করি বুঝাইতে পারছি স্যার? ওকে, তো যেটা আমাদের প্রাইভেটে মেসেজ করবে
সেটা আমরা এরকম ছেড়ে দেব। আবার এইখানে যখন সে মেসেজটা করবে তখন আপনি আর একটা কাজ করতে পারেন, খুব পোলাইটলি তাকে বলতে পারেন যে আপনি এই কাজটা করতেছেন, আই এম ডুইং অ্যাকর্ডিং টু ইউর সাজেশন, এটা বলতে পারেন। আরও বলতে পারেন ইট উড বি মাচ বেটার, অথবা এরকম তাকে বলতে পারেন যে এটা আরও ভালো হবে যদি তুমি আমার সাথে প্রাইভেটলি চ্যাটে আসো, সো উই ক্যান ডিসকাস আ লট মোর, বুঝা গেছে, অথবা ইন ডিটেলস এরকম বলে দিতে পারেন। তাকে এখানে একটা খুব সুন্দরভাবে ভদ্রভাবে একটা অফার করতে পারেন যে তুমি কিতে আসো, ইনবক্সে চলে আসো বা প্রাইভেট চ্যাটে চলে আসো, এটা আমাদের জন্য আরও ভালো হবে, ডিটেলসগুলো আমিও বুঝাতে পারবো, তুমিও ভালো করে বুঝবে ব্যাপারগুলো, এবং উইল ডিসকাস। ওইখানে আবার বলবেন না যে ডিক্লেয়ার মি উইনার, এটা হাস্যকর হয়ে যাবে, বুঝা গেছে। আমার এক স্টুডেন্ট এরকম কি বুঝছেন আল্লাহ জানে, পরে উনি ওইখানে গিয়ে কি নক করছিল না কি, উনি বলছেন ওকে আমাকে উইনার দিয়ে দাও, মানে কি বলছিল জানি, আমি এক্স্যাক্টলি লাইনটা ভুলে গেছি। তো এগুলো হাস্যকর, মানে আপনি ওপেন বাজারে বলতেছেন আমাকে উইনার দিয়ে দাও, সবাই দেখতেছে, হ্যাঁ এটা হাস্যকর। হ্যাঁ, তো ওইটা করবেন না। তাকে বলেন, যদি নক করেছে তাকে বলেন যে তুমি প্রাইভেটে চ্যাটে চলে আসো, ওইখানে আমরা আরও ভালো ডিসকাস করতে পারবো, মানে ধরতে পারবো তাকে যে ডিক্লেয়ার দেওয়ার জন্য, বুঝে গেছে? ক্লিয়ার স্যার? ওকে, তো এই যে টিপস অ্যান্ড ট্রিক্স আমি বললাম, এগুলা কখনোই ইজি না স্যার, এগুলা সাউন্ড যত ইজি এরকম ইজি না। এই ব্যাপারগুলা পরিশ্রমের ব্যাপার, এই ব্যাপারগুলা ধৈর্যের ব্যাপার, এই ব্যাপারগুলা সময়ের ব্যাপার, বুঝতে পারছেন? এই ব্যাপারগুলা আপনি যখন সময় দেবেন, ধৈর্য ধরবেন, এবং এই কাজগুলা একটা ধৈর্যের সাথে আপনি যখন চেষ্টা করে যাবেন, আপনি সাকসেস হবেন, এতে কোনো সন্দেহ নাই। বুঝছেন কি বলছি? ওকে, এই গেল এইটা। এখন আসেন আমরা কেন এখানে এন্ট্রি দেব, উদ্দেশ্যটা কি আমাদের, এই জিনিসটা আমি ভালো করে বুঝি। আমাদের প্রথম উদ্দেশ্য হইল এখন আমাদের মেইন উদ্দেশ্য হইল আমরা কি করব, এইখান থেকে শিখব। এখান থেকে কি করব, আমরা শিখব। এতদিন আমরা কি করতেছিলাম, কপি করে শিখতেছিলাম, বিভিন্ন জনেরটা কপি করে শিখতেছিলাম। এখন আমরা সরাসরি ক্লায়েন্ট সে যখন কোনো ডিসক্রিপশন দেয়, ডিসক্রিপশন দিলে ওইটাকে কিভাবে আমরা ডিজাইনে কনভার্ট করতে হয়, ক্লায়েন্টের সাথে কিভাবে কাজ করতে হয়, এই জিনিসগুলোর এক্সপিরিয়েন্স আমরা এখান থেকে নেব। এটা হবে আমাদের মূল উদ্দেশ্য। সবাই বুঝতেছেন? এই যে কাজগুলো আমরা দেখতেছি, যেই প্ল্যাটফর্মেই যান, যেই মার্কেট প্লেসেই যান, এইরকমই আপনি কাজ করবেন। মানে অ্যাক্টিভ মার্কেট প্লেসগুলো যেগুলো আছে না, এই সেম কাজের ধরন থাকবে। একটা ডিসক্রিপশন আপনাকে ক্লায়েন্ট দেবে, এই ডিসক্রিপশন অনুযায়ী আপনাকে কাজ করে দিতে হবে, যেখানেই আপনি কাজ করেন। ব্যাপারটা বুঝছেন? এটা আপওয়ার্ক হোক, ফাইবার হোক, হোয়াটএভার ইট ইজ, মার্কেট প্লেস, এরকম সরাসরি যখন ক্লায়েন্টের সাথে কাজ করবেন, এই কাজগুলোই আপনাকে করতে হবে। কিন্তু এইখানে একটা অ্যাডভান্টেজ আছে, যেটা আপনি আপওয়ার্ক এবং ফাইবার এগুলোতে গেলে পাবেন না। আপওয়ার্কে কি করবে বা ফাইবারে কি করবে, আপনাকে ডিসক্রিপশনটা দেবে এবং আপনাকে এই কাজটা করে দিতে হবে। বুঝছেন কি বলছি? এই ডিসক্রিপশন অনুযায়ী আপনাকে এই কাজগুলো করে দিতে হবে। ওইখানে কিন্তু আপনি অন্যদের কাজ দেখার কোনো সুযোগ পাবেন না, যেটা আপনি এইখানে পাচ্ছেন। বুঝতেছেন? যেটা আপনি এখানে পাচ্ছেন যে আমি একটা ডিসক্রিপশন পড়লাম, ওইটা নিয়ে রিসার্চ করলাম, আমার মতো করে চিন্তা করলাম, ডিজাইন করলাম, এবং অন্যরা ডিজাইন করলো। এখন অন্য ডিজাইনাররা কীরকম, অন্য ডিজাইনাররা কীরকম এই জিনিসগুলো ফলো করতেছে, কিভাবে এইগুলা ওয়ার্ডগুলোকে ডিজাইনে কনভার্ট করতেছে, এই জিনিসগুলো আমরা এখানে দেখার সুযোগ পাচ্ছি। ওইভাবে আমরা কাজ করতেছি, অনেক সময় আমাদের কাজ উইন হচ্ছে, অনেক সময় আমাদের কাজ রেটিং হচ্ছে। এই এক্সপিরিয়েন্সগুলো আমাদের হচ্ছে। তখন কি হবে, যখন আমি ফাইবারে কাজ করব, যখন আমি আপওয়ার্কে কাজ করব, তখন কিন্তু আমার এই হঠাৎ করে ডিসক্রিপশন দিলে আমি বেবাচেকে খেয়ে যাব না যে কি করব, এখন কি করা উচিত। ডিসক্রিপশন তো দিয়ে দিলে এখন এটা কি বানাবো, কারণ এতদিন আমার এই এক্সপিরিয়েন্সটা হয়ে গেছে এবং আমি খুব সহজেই বুঝবো ক্লায়েন্ট কী চাচ্ছে, কিভাবে কি করতে চাচ্ছে। ব্যাপারটা বুঝছেন? এটা মেইন পারপাস হবে আমাদের কি এখানে শেখা, যত বেশি এক্সপিরিয়েন্স। কারণ আমরা আরও অনেকগুলো মার্কেট প্লেসে যাব, আরও অনেক ক্লাসেস রয়ে গেছে আমাদের কিসের, এই কোর্সের। আমরা কিন্তু কোর্স শেষ করি নাই, আমরা কোর্সের ইভেন মিডলেও আসি নাই এখনও, বুঝতে পারছেন? তো আমরা এখানে প্র্যাকটিস করতেছি এটা শেখার জন্য। এতটুকু বুঝতে পারছেন স্যার? তো আমাদের মেইন উদ্দেশ্যটা কি, এইখানে শেখার জন্য আমরা এখানে পার্টিসিপেট করব। আমি কেন বলতেছি, 2-3টা এন্ট্রি দিয়ে আপনারা 4-5টা কন্টেস্টে এন্ট্রি দিয়ে হতাশ হয়ে যাবেন। স্যার এন্ট্রি দিলে উইন হয় না, স্যার এন্ট্রি দিলে উইন হয় না, এন্ট্রি দিলে উইন হয় না।
বুঝছেন কি বলছি? সেখানে আমাদের কি উদ্দেশ্যটা কি? মেইন উদ্দেশ্য হইল শেখা। এইটা আমরা করে যাব যত ভালো, যত আপনি বেশি কন্টেস্ট, আর কিছুদিন পরে যারা রেগুলার কন্টেস্ট করবেন এই আপনাদের মধ্যে দেখেন এক্সপার্ট হয়ে যাবেন আপনারা। যারা রেগুলার কন্টেস্ট করতেছেন, যারা রিসার্চ করতেছেন, এন্ট্রি দিতেছেন, খোঁজখবর রাখতেছেন, আপনারা এক একজন মাস্টার প্লেয়ার হয়ে যাবেন। যে অ্যাটলিস্ট উইন হন না হন, আমি আশা করি ইনশাআল্লাহ আপনাদের মধ্যেই অনেক উইনার আসবেন, কিন্তু আপনারা এক্সপার্ট হয়ে যাবেন যে এই কন্টেস্টটা কোন দিকে যাচ্ছে, কে কি করতেছে, ক্লায়েন্টগুলো কি চাচ্ছে, ব্যাপারগুলো খুব ভালোভাবে বুঝে যাবেন আপনারা। বুঝতেছেন কি বলছি? যারাই রেগুলার এই কাজগুলো করবেন, এটা বুঝছেন স্যার? ওকে, তারপর দেখেন আমাদের আরেকটা স্কিল তৈরি হবে, ফটাফট কোনো ডিসক্রিপশন দেখে ডিজাইন তৈরি করে ফেলা। এখন আর আমাদের ওই যে বিজনেস কার্ড একটা বানাইতে 4 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা লাগছিল ওইরকম কিছু হবে না, ফটাফট আমরা ডিজাইন করার একটা এবিলিটি আমাদের তৈরি হবে। ক্লিয়ার স্যার? আরেকটা ফায়দা হবে আমাদের, আরেকটা ফায়দা কি, এই যে আমরা যেমন ওনার কোয়েশ্চেন ছিল প্রথমেই, এটা আমি আজকে এইরকমই বলতাম যে এইখানে আমরা যে এন্ট্রিগুলো দিচ্ছি এগুলো কিন্তু আমাদের সময় ওয়েস্ট হচ্ছে না। আমরা তার কাজ করতে গিয়ে কিছু কনসেপ্ট বিল্ড করতেছি, এই কনসেপ্টগুলো একটু ঘষা মজা করে আমরা কোথায় দিতে পারতেছি? অ্যাডোবি স্টকে দিতে পারতেছি। তার মানে আমাদের কাজগুলো কি হচ্ছে না, সময় নষ্ট হচ্ছে না, আমরা কোনো কিছুই আসলে এখানে কি হচ্ছে না, ফেলে দেওয়ার মতো কিছু না। ব্যাপারটা বুঝছেন? সেগুলো আমরা সব কাজে কি লাগাইতে পারি। সো এটাও দেখেন আমাদের একটা অ্যাডভান্টেজ। তো আমরা একসাথে এখানে কাজ করতেছি, অ্যাডোবি স্টকের জন্য আইটেম রেডি হচ্ছে এবং ওইটা আমরা দিতেছি। ক্লিয়ার স্যার? ওকে, জি হ্যাঁ, আমি আসতেছি, ওইটা পরে পোর্টফোলিও দেখা দেবো, খুবই ইজি ব্যাপার, 2 মিনিটে দেখাই দেবো, কারণ আমি চাচ্ছিলাম না ওইদিকে আপনারা গতদিন মনোযোগী হন। এখন এটা করার পর আরেকটা ফায়দা আমাদের কি, আরেকটা ফায়দা হইল যে দেখেন আমরা এই যে কাজগুলো করতেছি, যদিও আমাদের উদ্দেশ্য শেখা, যদিও আমাদের উদ্দেশ্য হইল আমরা এখান থেকে ম্যাক্সিমামটা শেখার চেষ্টা করতেছি, বাট আমরা কি উইন হইতে পারি এখানে? না পারি না? সম্ভাবনা আছে কি নাই? আমার দৃষ্টিতে 100% সম্ভাবনা আছে। অন্য আরও যে 100 জনের চান্স আছে যেরকম, আপনার ঠিক একইভাবে অতটুকুই চান্সেস আছে উইন হওয়ার। শুধু কি করতে হবে? ক্লায়েন্টের সাথে ম্যাচ করতে হবে, তার চাওয়াটা ম্যাচ করতে হবে। ব্যাপারটা বুঝছেন? সো এইটা যদি আমরা হই, এটা বোনাস হিসাবে আসবে আমাদের কাছে। আমরা কাজ শিখতে শিখতে কি করতে করতে কোথায় টাকা দেব, উল্টা আমরা টাকা এখান থেকে আর্নিং করতেছি। বুঝতেছেন স্যার? সবাই ক্লিয়ার? ওকে, যদি আমরা উইন নাও হই, ধরেন আরেকটা বেনিফিট আছে, যেই কন্টেস্টগুলা গ্যারান্টেড, লেখা আছে না গ্যারান্টেড, যেই কন্টেস্টগুলা গ্যারান্টেড তার মানে হইল এই কন্টেস্টের টাকাগুলা জমা দেয়া হয়ে গেছে, এই কন্টেস্টে আপনি টাকা পাবেনই। কীভাবে পাবেন? ধরেন এই কন্টেস্টটা $10 অথবা $1000, বোঝা গেছে? এই কন্টেস্টটা ক্লায়েন্ট কী করলো, যে সময় দেয়া আছে এই সময়ের ভিতরে সে কোনো উইনার চুজ করলো না, সময় শেষ হয়ে গেল। যেমন আপনার এটা পেন্ডিংয়ে চলে গেছে না, পেন্ডিংয়ে চলে গেছে না আপনার এটা, এই যে দেখেন যদি সময় শেষ হয়ে যায় এটা পেন্ডিংয়ে চলে যাবে। কোথায় চলে যাবে? পেন্ডিংয়ে চলে যাবে। তখন আর কেউ এন্ট্রি দিতে পারবে না, যে কজন এন্ট্রি দিচ্ছেন তারাই থাকবেন, আর কেউ এন্ট্রি দিতে পারবে না। তবে ক্লায়েন্ট চাইলে টাকা দিয়ে আরও সময় বাড়াইতে পারে, যদি বাড়ায় ইমিডিয়েট এটা করতে হবে তাকে। সে চাইলে এই যে 2 উইকের মধ্যেও তার হয় নাই, আরও কিছু সময় সে বাড়াইতে চাইলে বাড়াইতে পারবে। ওকে, এখন কন্টেস্টের সময় যদি চলে যায়, পেন্ডিংয়ে চলে যায় এবং ক্লায়েন্ট সময় না বাড়ায়, এইরকম যদি 21 কার্যদিবস চলে যায়, এটা 21 কার্যদিবস পর্যন্ত পেন্ডিং থাকবে। পেন্ডিং থাকার পরেও যদি এর মধ্যে ফ্রিল্যান্সার বারবার যোগাযোগ করবে কার সাথে? কন্টেস্ট হোল্ডারের সাথে, তারপরেও যদি সে কি না করে, উইনার ডিক্লেয়ার না করে, তখন এই যে টাকাটা আছে সবাইকে ভাগ করে দিয়ে দেবে। বুঝছেন কি বলছি? সবাইকে ভাগ করে দিয়ে দেবে, যদি রেটিং থাকে ওই অনুযায়ী, আর রেটিং না থাকলে সবাইকে, ইভেন এটা যদি 10 পেন্সও হয়, 15 পেন্সও হয়, আপনাকে এটা ভাগ দিয়ে দেবে। মানে এখানে টাকা মার যাওয়ার কোনো সুযোগ নাই, আর ক্লায়েন্ট এই টাকাটা আর ফেরত নিতে পারবে না। বুঝতেছেন কি বলছি? সো আমরা এরকমও অনেক হয়েছে, এখন ঘটনা বলতে গেলে অনেক সময় লাগে। সবচেয়ে বড় যে ঘটনা সেটা হলো 2225 ব্যাচের স্টুডেন্ট
ওর নাম ছিল সাদিয়া। আর আরেকজন ছিলেন 31 ব্যাচের, ওনার নাম খুব সম্ভবত রাজু ছিল। ওনারটা আমি প্রথমে জানতাম না। তো সাদিয়া এরকম কন্টেস্ট ছিল, ওইটা $1000। কত? $1000 লোগো ছিল। এই যে আপনি এখানে প্রাইস দিতে পারেন, ধরুন আমরা এখানে 1000 দেখি কোনো প্রাইস এরকম কিছু আছে নাকি, এখন এরকম কোনো কন্টেস্ট আছে নাকি? এই যে দেখেন, আপনি তো ভয় পেয়ে গেছিলেন। এই যে কর্পোরেট কনফারেন্স সিরিজ লোগো ডিজাইন, কত ডলারের? $1000। কোত্থেকে পাইলাম? এই যে দেখেন, আমরা এখানে ফিল্টার করছি মিনিমাম ম্যাক্সিমাম প্রাইস রেঞ্জ আপনি দিতে পারেন। এরকম একটা কন্টেস্ট, এটা দেখেন সিল। সিল মানে কি? কোনো এন্ট্রি দেখা যাবে না, বুঝতেছেন? সিল মানে কোনো এন্ট্রি দেখতে পারবেন না, সিল করে দিছে। ওকে, এই যে দেখেন সিল লেখা আছে। প্রাইভেট, এটা শুধুমাত্র যারা লগ ইন অবস্থায় আছেন তারাই দেখতে পাবেন। ফিচার্ড, এখানে ফিচার করা আছে, সব টপ লেভেলের ডিজাইনাররা আসবে। কতটা এন্ট্রি পড়ছে? 2944টা। 6 দিন এখনও বাকি আছে, 6.5 দিন। এটা হইতে পারে এখানে 20,000 হইতে পারে, কারণ অ্যামাউন্টটা $1000, বুঝতেছেন? আসতেছি আমি এটার পরে। এইরকম $1000, $1001 একটা কন্টেস্ট ছিল। আর কন্টেস্টের মধ্যে এই সাদিয়া এবং কেপ কন্টেস্টে পার্টিসিপেট করছিলেন। ওইটার মধ্যে এন্ট্রি মনে হয় এরকম 21,000 না কত, আমি এখন ভুলে গেছি। এরকম অনেক লার্জ নাম্বার, এটা নিয়ে আমি একটা পোস্টও করছিলাম কিসে, টাইমস আইটিতে। তো একটা এরকম 21,000 না কত হাজার এন্ট্রি ছিল এখানে। এর মধ্যে থেকে 15 জনকে কি করছিল? 5 স্টার রেটিং করছিল। এই 5 স্টার রেটিং 15টা এন্ট্রি ছিল। এই এন্ট্রির মধ্যে সাদিয়া ছিলেন 7 নম্বরে। আর ওই যে আমি বললাম যে কি রাজু, উনি ছিলেন, ওনার ছিল 2টা এন্ট্রি এই 15-র মধ্যে, একটা মনে হয় 11 আর একটা কত, এরকম তাদের এন্ট্রি ছিল। সো সে কী করছে, ওইটা পেন্ডিংয়ে চলে গেছে। পেন্ডিংয়ে যাওয়ার পর উইনার ডিক্লেয়ার করে নেয়, তখন তাদেরকে ভাগ করে দিছিল, বুঝতে পারছেন? সাদিয়া পাইছেন মনে হয় $36 সামথিং, আর উনি পাইছেন $72 সামথিং। কোনো কিছু দিতে হয় নাই, কিচ্ছু না, শুধু এন্ট্রি, একটা ইমেজ দিছিলেন যে এটা লোগো। বুঝছেন কি বলছি? তো এটা আমরা খুবই ক্লোজ ছিলেন সাদিয়া, এটা মানে উইন হওয়ার খুবই খুবই ক্লোজ। 7 নম্বরে ছিলেন। যে কোনো সময় ওই যে আমরা দেখছি না এখানে এলিগেন্টে এই কি লোগোটাতে, যে এখান থেকে দেখেন এরা সবই ক্লোজ ছিল, তাই না? 1 2 3 4 5 6, এই 6 জনের যে কোনোটা শেষ সময়ে অনেকটা লটারির মতোই ব্যাপারটা হয়ে গেছে, সে চুজ করে ফেলছে। বাট এখানে কিন্তু 6 জনকেই সে কী করতেছিল? পছন্দ করতেছিল, বুঝতেছেন? লাস্ট মিনিট সে কী করছে? ডিসাইড করছে এটা, এরকম একটা পজিশনে ছিলেন। তো আমরা খুবই চাচ্ছিলাম উনি উইন করেন, হয় নাই, কিন্তু তারপরেও কি পাইছেন? শুধুমাত্র পার্টিসিপেট করার জন্য ওই অ্যামাউন্টটা পাইছেন। ব্যাপারটা ক্লিয়ার স্যার? ওকে, এখন ওই জিনিসটাই আসলে আমি বলতে চাচ্ছিলাম, যদি আপনারা এখানে পার্টিসিপেট করেন এবং ওইটা পেন্ডিংয়েও চলে যায়, ওইখান থেকে আপনি আপনার ফার্স্ট আর্নিংটা আসতে পারে। তো আমরা বেনিফিটগুলো দেখলাম, যদি আমরা এন্ট্রি দেই তাইলে আমাদের বেনিফিটগুলো কি হবে। এখন আসি, আমরা যদি এন্ট্রি দেই তাইলে আমাদের ক্ষতিটা কি হবে। আমরা যদি এন্ট্রি দেই তাইলে আমাদের কি ক্ষতি হবে? আমাদের ক্ষতি হবে এটাই যে আমরা কিছু সময় স্পেন্ড করতে হবে এখানে। আমাদের ক্ষতিটা কি? আমরা এখানে সময় স্পেন্ড করতে হবে, সময় দিতে হবে, এই ক্ষতিটা আমাদের হবে। এখন এটা কি আপনারা ক্ষতি হিসেবে দেখেন? আমি তো অ্যাবসলিউটলি এটাকে ইনভেস্টমেন্ট হিসেবে দেখি, এটাকে আমি ক্ষতি হিসাবে দেখি না। এছাড়া কোনো নেগেটিভ পয়েন্ট আছে আমাকে দেখান যে এই ক্ষতি হবে, আমার প্রোফাইলে ক্ষতি হবে বা সে আমার কোনো ক্ষতি করবে, এরকম কিছু আছে? নাই, কোনো ক্ষতিই নাই, সব কিছুই কিন্তু আমাদের ফেভারে, আমরা সব জায়গা থেকেই কিন্তু বেনিফিটটা নিতে পারবো। এরপরেও যদি আমরা কন্টেস্টে পার্টিসিপেট না করি, এরপরেও যদি আমরা এন্ট্রি না দেই, তাহলে কেমনে হবে বলেন? এটা তার মানে হলো আমি চাচ্ছি না, আমি এখানে পার্টিসিপেট করতে চাচ্ছি না, এক্সপিরিয়েন্সও চাচ্ছি না, টাকাও চাচ্ছি না, বুঝছেন স্যার? এখন আমাদের কি করতে হবে? রুটিন মেনে আমি ডেডিকেটেডলি এই 4 ঘন্টা, এই 5 ঘন্টা কি করব? freelancer.com-এ কাটাবো। ওইখানে বসে একটা করে কন্টেস্ট একটা ধরবো, ওইটাকে ভালো করে কি করে আরেকটাতে যাব, ওইখানে একবার ওইখানে একবার, এটা এরকম করে না। টাকার অ্যামাউন্টটা এখন আমরা দেখব না, এটা $10 হোক আর $100 হোক আর $1000 হোক, যেই কন্টেস্টটা মনে হবে আমি এটাতে পার্টিসিপেট করা উচিত, আমার স্কিল আছে,
এটা আমি করতে পারবো, সাথে সাথে ওইটাতে আপনি কি করবেন, পার্টিসিপেট করবেন। ব্যাপারটা বুঝছেন, নাম্বার যেটাই হোক অ্যামাউন্ট। কেন, এইখানে আপনি যখন ক্লায়েন্টের সাথে সরাসরি কথা বলবেন, ক্লায়েন্টের সাথে যখন ডিল করবেন, এটা একটা আইস ব্রেকিং অবস্থায় চলে আসবে। যে আমরা যতই বলি না কেন, ওই পাশে যে বসে আছে আমার একটা হেজিটেশন থাকবে, তার সাথে যখন আমার কথা হবে, তার সাথে যখন আমি কাজ করে দেব, এটা $10 আমি উইন হইলেও এটা কিন্তু $100 দিয়ে এক্সপিরিয়েন্স আমি নিতে পারবো না। পারবো না। একটা রিয়েল ক্লায়েন্টের সাথে যখন আমার এই জিনিসগুলো আমাদের দরকার, এক্সপিরিয়েন্সগুলো আমাদের দরকার। যেমন ওনার এটা আমরা দেখতেছিলাম, ওনার এটা কি দেখছি, দেখেন আরও অনেক ফ্রিল্যান্সাররা আছেন 5 বছর 10 বছর ধরে কাজ করতেছেন, 2 বছর আমরা দেখছি 2 বছর ধরে কাজ করতেছেন, একটা কাজও ছিল না। আর উনি দেখেন 1 বছরের একটু বেশি সময়ে 37টা বা 32টা কাজ করে ফেলছেন। এটা আপনাদের যে কারো হইতে পারে স্যার, যদি আপনারা ওরকম সময় দেন। উনি অ্যাক্টিভলি সময় দিচ্ছেন, ব্যাপারটা বুঝছেন স্যার, অ্যাক্টিভলি সময় দিচ্ছেন। আপনি সময় দেন, বোঝার চেষ্টা করেন, আবার সময় শ্রম এগুলো যেন আবার পণ্ড শ্রম না হয়। আপনি খামাখা এই বিশাল একটা পাথরকে ধাক্কা দিতেছেন না, শ্রম দেব, পরিশ্রম করলে ফল পাওয়া যায়, কোনো ফায়দা আছে? ফায়দা আছে স্যার? না। তো এরকম পণ্ডশ্রম যাতে না হয়, শ্রমটা যেন জায়গা মতো হয়, এই জিনিসগুলো আমাদেরকে মেনটেন করতে হবে, মেকশিওর করতে হবে। ব্যাপারটা ক্লিয়ার স্যার? এটা বুঝতে পারছি আমরা। তো আমাদের সব জিনিসেই ফায়দা, আমাদের ক্ষতি হওয়ার কোনো চান্স নাই। এই জন্য আমরা কি করব, সবগুলোতে পার্টিসিপেট করব, মানে চেষ্টা করব আমরা কি করার। আর রুজির ব্যাপারটা আমরা আপনাদেরকে বলি যে এইসবে আমি আপনাদেরকে প্রথম ক্লাস থেকে বলতেছিলাম যে এই সেক্টরের মজা, এখানে কম্পিটিশন কিন্তু সবসময় আমি বলছি হাই, ভেরি টাফ না, অনেক টাফ এখানে। মানে অন্যান্য সেক্টর যদি কি করেন, তাইলে অন্যান্য সেক্টর থেকে এখানে অপরচুনিটিসগুলো অনেক হাই। কিভাবে দেখেন, আপনি এইখানে কাজ করে এইখানে এন্ট্রি দিয়ে মাত্র 6.5 দিনে আপনি কি করতে পারেন, $1000 ইনকাম করতে পারেন। এটা আপনার সাথে হইতে পারে। কেউ কি বলতে পারবে যে এটা আপনি পাবেন না? বলতে পারবে না। আপনি যদি ওইরকম একটা লোগো তৈরি করে ফেলেন, তার চাওয়া মতো একটা লোগো তৈরি করে ফেলেন, ওইটা এন্ট্রি দেন, সেইটা পছন্দ করে, এতটুকুই ইনাফ আপনার এই কাজটা পাওয়ার জন্য। তো আপনি উইদিন 6.5 days আপনার কি হয়ে যাচ্ছে, $1,00,000 ও বেশি। এখানে প্রায় এখন মনে হয় $1,20,000 মনে হয় পাওয়া যায়। $120 মনে হয় হয়ে গেছে, তাই না? ডলারের দাম $120 হয়ে গেছে মনে হয়, আমি জানি না কত এখন রেট, এটা আমরা এখানে দেখতে পারবো। তো আমি কি বুঝাইতে পারছি ব্যাপারটা স্যার? এত হাই চান্স আছে আমাদের এখানে। আমাদের কি করতে হবে, এফোর্ট দিতে হবে। এফোর্ট যদি আমরা দিয়ে যাই, সুযোগ আছে। আমি বলবো না এগুলোতে আপনারা পার্টিসিপেট করবেন না, ডেফিনেটলি এগুলোতেও করেন, অসুবিধা নাই। তবে যেগুলাতে মানে আপনি ভালো করে বুঝে ওইরকম করে লোগো বানান, লোগো বানায়া আপনি এখানেও পার্টিসিপেট করেন, অসুবিধা নাই। ব্যাপারগুলো আমি বুঝাতে পারছি স্যার। তো টাকার অ্যামাউন্ট দেখে যেন আমরা কি না করি পার্টিসিপেশনের জন্য। ওকে, এতটুকু থেকে আরও কোনো কোয়েশ্চেন আছে? এন্ট্রি দেয়া, টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো বললাম, যেগুলো রুলসগুলো ফলো করা, এগুলোর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? থাকলে করতে পারেন। আর একটু বুঝেন আছে কিছু না? ওকে, ফাইন। তো এখন আসেন আমরা কথা বলি পোর্টফোলিও নিয়ে। আমি বলছিলাম আপনাদেরকে বলবো পোর্টফোলিও খুবই সহজ। আপনারা আপনাদের প্রোফাইলে যাবেন, ভিউ প্রোফাইলে, ম্যানেজ, এই যে দেখেন ম্যানেজ পোর্টফোলিও, এখানে গেলে আপনি পোর্টফোলিও বানাইতে পারবেন। আমরা যদি কার দেখতেছিলাম তার এখানে যাই, দেখেন তার এখানে বিভিন্ন ধরনের পোর্টফোলিও বানায় রাখা আছে। বুঝতেছেন স্যার? এগুলো হলো প্রেজেন্টেশন করে রাখা, যেমন ফ্লায়ারের জন্য প্রেজেন্টেশন তৈরি করছে, কিসের জন্য, লোগোর জন্য প্রেজেন্টেশন তৈরি করছে। লোগো তো আপনারা আগামী 3টা ক্লাসে লোগো নিয়ে ক্লাস হবে, অনেক কিছু এসে যাবে আপনাদের এখানে। সেই পোর্টফোলিওগুলো আমরা কিভাবে তৈরি করব, এই জন্য আমাদেরকে কি করতে হবে, আইটেমটা বানায় রেখে দিতে হবে প্রথমে। বুঝছেন? এটা মকআপ করে অথবা আমি আমার এইরকম করে, যেমন ধরেন উনার ফ্লায়ারটা এখানে এবং এইটা তার ব্যাকগ্রাউন্ড, আমরা যেরকম প্রেজেন্টেশন করি না, ওই প্রেজেন্টেশনের মধ্যে আর্জেন্ট কি বলে, ফ্লায়ার ডিজাইন, আমি জানি না আর্জেন্ট কীরকম, হ্যাঁ হইতে পারে ওইটা একটা। তো আপনি এরকম কর্পোরেট বিজনেস যে কোনো কিছু দিয়ে এইগুলো আপনারা আইকন পাবেন, ওইটার পাশে আপনি এগুলা কি করতে পারেন, ওইগুলা আপনি নামগুলা দিতে পারেন। এখন আপনি তো সবগুলা দেবেন না, সেম আপনি অন্যগুলো দেখেন, আপনার মতো করে দেন। এই আইকনগুলো পাওয়া যায়, এগুলো দেখেন খুব সহজেই আপনি বানায় ফেলতে পারবেন। বুঝতে পারছেন? এইগুলো আপনি এরকম সাজানোর পরে আপনি চলে আসবেন আপনার এইখানে
এসে ধরেন আমরা ম্যানেজ পোর্টফোলিওতে গেলাম, এখানে গেলে আমাদেরকে বলবে অ্যাড অর এডিট, যে কোনো সময় আপনি আইটেম বদলাইতে পারবেন আবার অ্যাড করতে পারবেন, বুঝা গেছে। অ্যাড অর এডিট এখানে গেলেন, যাওয়ার পর এখানে সব ধরনের ফ্রিল্যান্সাররা কাজ করে। এই যে দেখেন আমরা এখানে অ্যাড পোর্টফোলিও আইটেম এখানে গিয়ে ক্লিক করলাম, ক্লিক করে আমাদের টাইটেল যেমন ধরেন আমরা এখানে ফ্লায়ারের জন্য বানাবো, সো আমরা এখানে ফ্লায়ার লিখে দিলাম। মানে আপনি আলাদা আলাদা বানাইতে পারেন, ফ্লায়ারের জন্য, বিজনেসের জন্য, লোগোর জন্য আলাদা আলাদা অ্যালবাম বানাইতে পারেন, বুঝা গেছে। সো ফ্লায়ার এখানে দেখেন কন্টেন্ট টাইপ, অনেক ধরনের ফ্রিল্যান্সাররা এখানে কাজ করেন। কেউ ডিজিটাল মার্কেটিং যারা, তারা আর্টিকেল লিখেন, কোড লিখেন, ভিডিও এডিটিং, অডিও এডিটিং, এগুলো আছে না, এইগুলো এখানে দেয়া আছে। তো ওই কি অনুযায়ী আপনি দিতে পারেন। আমি এখানে কার দেখতেছিলাম, এখান থেকে 2 লাইন আমি কপি করে নেই, আপনারা অবশ্যই কপি করবেন না। এখন এই রিলেটেড মানে এই ফ্লায়ার, যে এই ফ্লায়ারের পোর্টফোলিও আইটেম ডিসক্রিপশন, একটা বিজনেস ফ্লায়ার কী কী কাজ করতে পারে, কী কী কাজে লাগে, এরকম কিছু আপনি শর্ট ব্রিফ লিখে দিলেন। সে কি এখানে কিছু লিখছে? দেখি আমরা ফ্লায়ারে যদি যাই, এই যে দেখেন অ্যাবাউট দ্য প্রজেক্ট, এই যে দেখেন এখানে কি বলছে, ইজি কাস্টমাইজেবল, অল ফ্রি ফন্ট, RGB কালার, এগুলো আমরা চিনি কি কি আছে, তাই না। তো এরকম আপনি এখানে এটা দিয়ে দিতে পারেন অ্যাবাউট এটা, অথবা একটা ফ্লায়ার একটা বিজনেসে কী কাজে লাগতে পারে এই জিনিসগুলো এরকম দিয়ে দিতে পারেন। তারপর কি আপনি আপলোড করবেন, আপলোড কি করবেন, ওই যে আপনি কাজ করে রাখছেন যেগুলা, এই কাজগুলো এখান থেকে ধরেন আমরা ক্লাস ওয়ার্কে গেলাম, এই যে এইটা না, জেপিজি ইমেজ আমরা এখানে দিয়ে দিব, বুঝতে পারছেন। কোনো জেপিজি আছে ফ্লায়ারের? নাই। তো আমরা এখানে এইটা দিয়ে দেই, ধরেন বিজনেস কার্ড, যদিও অন্যরকম হয়ে যাচ্ছে। তো আপনারা অবশ্যই কাজ রেডি করে রাখবেন না, জেপিজি, পিএনজি, GIF এইগুলো আপনি রাখতে পারবেন 10 MB পর্যন্ত। সো হাই কোয়ালিটি রাখবেন, বুঝে গেছে। সো দেখেন আমরা এখানে বিজনেস কার্ড দিয়ে দিছি, এবং আমরা এখানে বিজনেস কার্ডই লিখে দেই। না হয় আপনারা অন্যদের মতো ফলো করেন, তো কী করলেন, গিয়ে আমি যেরকম দিছি ওই রকম দিয়ে দিলেন। লাক্সারিয়াস বিজনেস কার্ড হইতে পারে, অথবা বিজনেস কার্ড ডিজাইন এরকম দিয়ে দিতে পারে। ওকে, বিজনেস কার্ড রাখলাম, অথবা বিজনেস কার্ড ডিজাইন। আপলোড ইমেজ, আপনার যদি আরও দরকার হয়, একসাথে 3-4টা ইমেজ রাখতে চাচ্ছেন, ওইগুলো আপলোড দিবেন, 10 MB পর্যন্ত রাখতে পারবেন এখানে, বুঝে গেছে। সো দিলেন। এখন এইটার জন্য কি কি স্কিল ইউজ করছেন ওটা আপনি এখানে দিয়ে দিলেন, 5টা স্কিল। যেমন ধরেন আমরা এখানে বিজনেস কার্ড, আমরা এখানে আরও রিলেটেড যে স্কিলগুলো আছে ওইগুলো দিয়ে দিলাম। ধরেন ফ্লায়ার ডিজাইনও দিয়ে দিলাম, ব্রোশার ডিজাইন, এরকম 5টা পর্যন্ত আপনি কি করতে পারবেন, স্কিল এখানে অ্যাড করতে পারবেন। এই তো হয়ে গেল, বুঝে গেছে স্যার। তারপর আপনি এটাকে সেভ করে দেন। এটা যখন সেভ করবেন আপনার পোর্টফোলিওতে একটা আইটেম চলে আসবে। এখন আপনি আরেকটা পোর্টফোলিও আইটেম বানাতে চাচ্ছেন, এইবার ফ্লায়ার, আরেকটাতে লোগো, এরকম আলাদা আলাদা আপনি বানাইতে চাচ্ছেন, এইভাবে আপনি পোর্টফোলিও আইটেমগুলো অ্যাড করে দিতে পারবেন, বুঝতে পারছি স্যার। এই যে দেখেন আমাদের একটা পোর্টফোলিও আইটেম চলে আসছে এখানে, বুঝে গেছে। ইজি না ব্যাপারগুলো? কঠিন? তো ভালো ভালো কাজগুলা, কারণ এই যে আমরা সে কীরকম কাজ করে এটা দেখে বুঝতে পারতেছি তার কাজ কীরকম, কাজ ভালো কি না, বুঝতে পারছেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এরকম। আর কিছু পোর্টফোলিও অ্যাড হয়ে যাবে যখন আপনি উইন হবেন, তখন ওইগুলো অটোমেটিক্যালি এখানে চলে আসবে। পোর্টফোলিও আইটেমটা বুঝাইতে পারছি স্যার? ওকে, তাহলে আমি যাই। আপনাদেরকে টাকা তো শুধু রুজি করলে হবে না, টাকা উঠাইতে হবে না নাকি? টাকা উঠাইতে হবে না? ওকে, তো আমরা টাকা ওঠানোর জন্য কি করব? পোর্টফোলিও আইটেমের মানে কি আমাদের অ্যাডোবি স্টকে যেগুলো ছাড়ছি এগুলো ছাড়া যাবে না? দেন আপনার আইটেম, অসুবিধা নাই, এটা আপনার আইটেম। জি, আমরা এটা দেখতেছি কোথায়? এটা আমাদের দেওয়ার উদ্দেশ্যটা কি? কেউ এটা দেখবে, টিভি মনিটরে দেখবে, ওটা কি হবে এখন? কি হবে? এক্স্যাক্টলি। দেখেন আমি RGB বলতে পারতাম, কেন ঘুরে বলতেছি যে আপনি ব্যাপারটা বুঝেন। আমরা কারণ এটা প্রিন্ট করবে না, CMYK হওয়ার দরকার নাই, RGBতে দিলে আরো ভালোভাবে কালারটা RGBতে ভালোভাবে দেখা যাবে। আমার আরেকটা প্রশ্ন ছিল, মানে যখন আমরা মানে কন্টেস্টে পার্টিসিপেট করব, CMYK করব নাকি RGB করব? এইখানে ক্লায়েন্টের কাজ হলো সরাসরি কাজ, ওটা অবশ্যই কিতে CMYK-তে করবেন। আর যে ইমেজ যেটা আছে, ইমেজ তো JPG RGB হবে।
মানে আপনার অ্যাডোবি স্টকে কোনো কাজ আছে, ওইটাকে আপনি ডিলিট করতে চাচ্ছেন। না, অ্যাডোবি স্টকের কাজটা আমি এখানে কন্টেস্টে দিলাম, এখন ওই কন্টেস্টটা উইন হয়ে গেল, এখন কি ওই কাজটা যদি সেম কনসেপ্টটা আপনি দেন, আপনার নৈতিকভাবে এটা উচিত হলো, কারণ এটা বিক্রি করে দিচ্ছেন আপনি, বুঝে গেছে, এটা বিক্রি করে দিচ্ছেন। তো ওইটা যেমন ধরেন অ্যাডোবি স্টকে যেটা আছে ওইটা এখানে আমরা না করে আমরা কি করলাম, এখানের কাজ বানাইলাম, সে নিল না, ওইটা আমরা অ্যাডোবিতে দিয়ে দিলাম, তো আপনারা আর ওইখান থেকে ডিলিট করার আর সুযোগ কি থাকলো না। বাট আপনি যখন এটা একজনকে সেল করতেছেন, এটা কিন্তু সে পুরো কি নিচ্ছে, একদম আপনার কাছে টাকা দিয়ে সে কনসেপ্টটা নিচ্ছে, একটা কপি নিচ্ছে না, সে কিন্তু অন্য জায়গা থেকে কপি নিতে পারতো। So, আপনার নৈতিক দায়িত্ব হলো তখন এনশিওর করা আর কেউ এটা ইউজ করবে না, সেই, বুঝতে পারছেন স্যার? ওকে, তো এটা RGB-তে আপনারা যে এন্ট্রি দেবেন, এন্ট্রিগুলো RGB, ওটা জেপিজি থাকবে, RGB থাকবে, বুঝা গেছে? আপনারা যখন সেভ করবেন, বাট এখানে যখন আপনি কি করবেন, কাজ করবেন, তার মেইন ফাইল যেটা আছে, ডেফিনেটলি এটা যখন প্রিন্ট হবে CMYK, আর যেটা এটা যদি সোশ্যাল মিডিয়া টাইপ কিছু হয়, অনলাইনে যেগুলো ইউজ করবে, ওটা তার কি হবে। ওকে, এটা বুঝছেন স্যার? এবং RGB কীভাবে CMYK টু RGB কনভার্ট করতে হয় জানি আমরা, দেখাই দিছিলাম না? দেখাই দেয় নাই? তারপরেও তো জানি বলতেছেন অনেকে। আপনারা যখন মুখস্থ বলেন তখন কি বলবো? স্যার কাজ করতে করতে জি স্যার, কাজ করতে করতে মানে অনেক কিছু জানা হয়েছে। এই দেখেন আমরা কি থেকে ধরেন আমরা কিভাবে এটাকে কনভার্ট করব। সো এটাকে ধরবো আমরা, পুরোটাকে ধরে, জি থাক না স্যার, আমি তো কাজ করতেছি না, আমি একটা নিয়ে আসছি আপনাদের এই যেটাই। ওকে, তো এইটা এইখানে আসবেন আপনারা, এখান থেকে এই যে কালার মোড দেখছেন, এখান থেকে ফাইল থেকে এসে কালার মোড কি করে দেবেন, CMYK। এখন দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে CMYK, আর এডিটে এসে কনভার্ট করে ফেলবেন, এডিট কালার কনভার্ট টু RGB, বুঝা গেছে? এটা আমাদের আবার ধরি, আমরা আবার ধরে এখানে এডিটে চলে আসব, এডিট কালার কনভার্ট টু RGB, এটা আর করতে হবে না, বুঝা গেছে? এমনিতেই RGB-তে কনভার্ট হয়ে গেছে। আর যদি না হয় এখানে এসে আপনি কনভার্ট করে ফেলতে পারেন, এই যে কনভার্ট টু গ্রে সাইকেল। হ্যাঁ, আমাদের RGB আসছিল, এটা কি করব আমরা, CMYK করব। সো এটাকে ধরে আমরা এডিট থেকে এডিট কালার থেকে এসে কনভার্ট, গ্রে সাইকেল হয়ে গেছে, ঘাবড়ানো কিছু নাই, Ctrl+Z, মনে আছে আমাদের? ওকে, এই যে CMYK, এখন এটা পুরোদমে কালারটা কি হয়ে গেছে, CMYK-তে রূপান্তর হয়ে গেছে। ক্লিয়ার স্যার? কনভার্ট করতে পারবো? ওকে, গ্রেট। সেটা খুবই সহজ প্রসেস, আমি নো দিয়ে বের হয়ে গেলাম। তো আমরা কি বলতেছিলাম, এইটা এখন উইথড্রয়ালের কথা বলতেছি। উইথড্রয়ালের সময় আছে? ওকে, বলে দেই। উইথড্রয়াল করতে হলে আপনি এখানে যাবেন, প্রোফাইল থেকে উইথড্রয়াল ফান্ডস, এখানে গেলে আপনি এই জায়গা থেকে উইথড্রয়াল করতে পারবেন। দেখেন, আপনি $50 হইলে, আগে কিন্তু $25 উইথড্রয়াল করা যেত, এখন $50 মিনিমাম হইতে হয়। $50 হইলে আপনি উইথড্র দিতে পারবেন। প্রত্যেকবার উইথড্র করতে হইলে আপনাকে $1 ফি দিতে হবে, বুঝা গেছে? যাই হোক, এই ফিটা আগে ছিল না, এখন এই ফিটা অ্যাড করছে তারা। এইখান থেকে সরাসরি আপনার মার্কেট প্লেসগুলো থেকে যখন আপনি উইথড্র দিতে হয়, তখন ম্যাক্সিমাম মার্কেট প্লেসগুলোতে থার্ড পার্টি কোনো কি ইউজ করা লাগে, মানি ট্রানজ্যাকশনের যে সাইটগুলো আছে ওইগুলো ইউজ করা লাগে, লাইক পেপ্যাল, স্ক্রিল, ওয়ে ট্রান্সফার, পিওনিয়ার, এগুলো আছে না, এগুলোর মাধ্যমে করা হয়। বাট এইখানে একটা অ্যাডভান্টেজ আছে, এক্সপ্রেস উইথড্রয়াল আছে, যেটা আপনি সরাসরি ব্যাংকে উইথড্র দিতে পারবেন। সো এইটা একটা অ্যাডভান্টেজ আছে, এই জন্য আমাদের পেপ্যালেরও দরকার নাই, পেওনিয়ারেরও দরকার নাই। যেমন আমি যদি কিট থেকে অ্যাডোবি স্টক থেকে উঠাইতে হয়, অ্যাডোবি স্টক থেকে উঠাইতে গেলে আমার পেওনিয়ার অথবা পেপ্যাল লাগবে, বুঝা গেছে? সো এখনই আপনাদের এগুলো করার দরকার নাই, সময় আসবে যখন এগুলা নিয়ে আপনাদেরকে বলা হবে। এখন আপনাদের পেওনিয়ার বা এগুলা খোলার কোনো প্রয়োজন নাই, বুঝতেছেন? আমরা প্রত্যেকে উইথড্র দিতে পারবো, এক্সপ্রেস উইথড্রয়াল। সেইখানে আপনি মানে এক কার্য দিবস আসলে নেয় বলতেছে তারা, 2 থেকে 3 কার্য দিবস নেয় আপনি যখন উইথড্র দেবেন। এটা সিডনি থেকে অপারেট করে, অস্ট্রেলিয়া থেকে, অস্ট্রেলিয়া বেস এটা,
বুঝা গেছে? সো তাদের ওয়ার্কিং আওয়ারটাকে মেনটেন করে যদি আপনি দেন তাহলে ওইখানে সময় বাঁচাতে পারবেন। এগুলো পরে হয়তো বুঝতে পারবেন আপনারা আস্তে আস্তে। প্রথমবার যখন আপনি উইথড্র দেবেন 15 দিন সময় নেবে। আপনার যে ইনফরমেশনগুলো দিচ্ছেন ব্যাংক ভেরিফিকেশন করবে যে আপনি যে ব্যাংক ইনফরমেশন দিচ্ছেন ওগুলো ঠিকঠাক আছে কিনা ওইটা ভেরিফাই করবে। ভেরিফাই করে প্রথমবার 15 দিন সময় নেবে, 15 ডেজ না, 15 ওয়ার্কিং ডেজ, বুঝে গেছে? তারা সময় নেবে। এটার পরে আপনার পরবর্তীতে যখন আপনি উইথড্র দেবেন 2 থেকে 3 দিনের ভিতরে এটা ট্রানজ্যাকশনটা আপনার কমপ্লিট হয়ে যাবে। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, এখন উইথড্র দিতে গেলে আগে এটা দেখা যাইতো, এখন আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য বলে আপনি আইডেন্টিটি ভেরিফাই না করে, আপনার আইডি কার্ড ভেরিফাই না করে এখান থেকে টাকা উইথড্র করতে পারবেন না। আপনি কাজ করতে পারবেন, রুজু করতে পারবেন, তারা কিচ্ছু বলবে না। রুজু করেন জমান, বাট উঠাইতে গেলে টাকা আপনার আইডি কার্ড দিয়ে এখান থেকে উঠাইতে হবে। বুঝা গেছে? আমি যদি কিট থেকে এখান থেকে আপনাদেরকে উইথড্রয়াল ফর্মটা দেখায় দেই, উইথড্রয়াল ফর্ম অন freelancer.com। ওকে, আমরা যদি এখানে যাই, গেলে দেখব এই ফর্মগুলো আপনারা এই যে দেখেন আমরা এখন এইটাতে আসি। বুঝা গেছে? এটা থেকে যখন আপনি উইথড্র দেবেন, এক্সপ্রেস উইথড্রয়াল, আপনার যখন আইডি ভেরিফিকেশন করা থাকবে তখন আপনাকে এরকম একটা কিতে দেখাবে। আমি এটা এখানে ওপেন করি। এরকম একটা ফর্মে আপনি যাবেন। এখানে গিয়ে আপনাদেরকে যে জিনিসগুলো ফিল আপ করতে হবে সেটা হলো আপনি এখানে কান্ট্রি দেবেন বাংলাদেশ, ওকে, আর এখানে দেবেন আপনি কত অ্যামাউন্ট উইথড্র করতে চাচ্ছেন। বুঝা গেছে? এই অ্যামাউন্টটা আপনি এখানে দেবেন যে এত ডলার আমি বা এত টাকা আমি উইথড্র করতে চাচ্ছি। আপনার ব্যালেন্সটা এখানে দেখাবে আর উইথড্রয়ালটা এখানে দেখাবে, আপনার কারেন্সি রেট এখানে দেখাবে। ওই সময় আপনি টাকাতে কত পাবেন, 1 টাকাতে কত পাবেন, 1 ডলারে কত পাবেন টাকা, এটা এখানে দেখাবে। এগুলো তো আপনারা বুঝবেন, তাই না? ওকে, এইখানে এসে আপনি কি করতে হবে, ব্যাংক ইনফরমেশন দিতে হবে। কি দিতে হবে? আপনার ব্যাংকের নাম, এটা আপনি ড্রপ ডাউন লিস্টে পাবেন। যেই ব্যাংক থেকেই আপনি কি করতে চাচ্ছেন, অ্যাকাউন্ট আছে আপনার, ওই ব্যাংকের এখানে নাম লিখলে ড্রপ ডাউন লিস্টে আসবে, ওইখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। তারপর কি রাউটিং নাম্বার, রাউটিং নাম্বারটা দিতে হবে কার, ব্যাংকের। অনেকে আমরা রাউটিং নাম্বার চিনি না, রাইট? রাউটিং নাম্বার কি আমরা চিনি না। রাউটিং নাম্বার হইলো, যেমন ধরেন আমি বলতেছি এখানে ইসলামী ব্যাংকের কথা। এখন ইসলামী ব্যাংক সিলেট আমি বললাম। এখন ইসলামী ব্যাংক সিলেট অনেক শাখা আছে, মেইন ব্রাঞ্চ আছে, আম্বরখানা আছে, জিন্দাবাজার আছে, অনেক জায়গায় আছে না? এখন ওইটা কোনটা, এটাকে তারা ইন্টারন্যাশনালি আইডেন্টিফাই করার জন্য একটা নাম্বার থাকে যেটাকে, বা একটা কোড থাকে যেটাকে বলা হয় রাউটিং নাম্বার। এই রাউটিং নাম্বার আপনি আপনার চেকবুকের মধ্যে পাবেন। আপনার চেকবুক যেটা আছে, চেকবুকের মধ্যে রাউটিং নাম্বারটা দেয়া থাকে। বাট আমি আপনাকে সাজেস্ট করব যে আপনারা আপনাদের ব্যাংকের কর্মকর্তার সাথে যোগাযোগ করলে আপনাদের বলে দেবে যে চেকের মধ্যে কোন জায়গায় এটা আছে, অথবা ব্যাংক স্টেটমেন্ট নিলেন, ওইখানে আপনার বলে দেবে যে এই যে রাউটিং নাম্বারটা কোথায় আছে। বুঝতেছেন স্যার? সো আপনি ওইখানে পেয়ে যাবেন রাউটিং নাম্বারটা। তারপর কি ব্যাংক সিটি স্টেট, আপনি কোন স্টেটে আছে, যেমন আমরা সিলেটে আছি, সিলেটে দিয়ে দিলেন। তারপর কি অ্যাকাউন্ট নাম্বার, আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিলেন। কোনো ডিজিট কোনো কিছু এখানে ভুল করা যাবে না, ব্যাপারগুলো ভেরি ক্লিয়ার। বুঝা গেছে? তারপর অ্যাকাউন্ট টাইপ কী ধরনের, সো এটা তো আপনার কি থাকবে, আপনার কমার্শিয়াল না, আপনার পার্সোনাল থাকবে, ওইটাই থাকবে, আপনার ওইটাই দিয়ে দিবেন। ক্লিয়ার স্যার? এখানে কি প্রোভাইড ইউর অ্যাকাউন্ট ডিটেলস, এইখানে আপনার অ্যাকাউন্ট ডিটেলসগুলো দেওয়ার জন্য বলতেছে। কোন অ্যাকাউন্ট ডিটেলস? আপনার যে অ্যাকাউন্টের মধ্যে আপনার যে ডিটেলসগুলো দেয়া আছে ওই রকম হুবহু, যেমন আপনার অ্যাকাউন্ট নেম, আপনি কোন নামে অ্যাকাউন্ট খুলছেন। ক্লিয়ার? তারপর অ্যাড্রেস, আপনি ব্যাংকের মধ্যে আপনার যে অ্যাড্রেসটা দিছেন ওই হুবহু অ্যাড্রেসটা এখানে দেবেন, হুবহু। ইভেন আর ডিজিট আপনি কি করতে পারবেন, এন্টার দ্য অ্যাকাউন্ট ডিটেল এক্স্যাক্টলি অ্যাজ ইট অ্যাপিয়ার্স অন ইয়োর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এইখানে কোনো ডট, ইভেন ডট আপনি কি করতে পারবেন না, ভুল করা যাবে না বা কমানো বাড়ানো যাবে না। ক্লিয়ার ব্যাপারটা? যেরকম আছে ওই রকম দেবেন। তারপর আপনার কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিবেন। এতটুকু ক্লিয়ার? ওকে, এইটা যখন আপনারা করতে যাবেন, অ্যাকাউন্ট যখন টাকা যখন উঠাইতে যাবেন, তখন আমার সাজেশন হইল ফর্মটাতে গিয়ে কি কি ইনফরমেশন লাগে ওইগুলা প্রথমে কালেক্ট করে একসাথে করে নেবেন। বুঝছেন কি বলছি? আপনি সাজায়ে নেবেন, সুন্দরভাবে সাজায়ে নেবেন। তারপর আপনি যখন ফিল আপ করতে যাবেন, যেন হঠাৎ করে আপনি আরে
নামটা কি দিছিলাম, স্পেলিং কী ছিল, চেকবুক বাইর করেন, স্টিলে রাখা না, স্টিলে নাই, ওয়ার্ড্রোবে রাখা, এখন খুঁজতেছেন আপনি কই গেল এগুলা, তো খুঁজে তারপর বাইর করলেন, এখন ওইটা দিতে দিতে আরেকটা স্টেপ আপনি ভুলে গেছেন, হওয়া সম্ভব কি সম্ভব না? এইটার জন্য আপনি পড়ে যাবেন অনেক বড় গ্যারাকলে। 15 দিন তারা এটা ভেরিফাই করে, যখন মিলবে না, টাকাটা ফেরত চলে যাবে, তখন আপনি আরও কিছুদিন অপেক্ষা করবেন, করার পর আবার নতুন করে এটা কি করতে, অনেক ঝামেলায় পড়ে যাবেন। তো এই ঝামেলা অ্যাভয়েড করার জন্য সব কিছু সুন্দর করে নিয়ে বসে তারপর এটা ফিল আপ করবেন। ফিল আপ করাটা কয়েক মিনিটের ব্যাপার এবং খুবই ইজি। আপনি সাবমিট করে দেবেন, আপনাকে কংগ্রাচুলেট করবে এবং বলবে এটা ভেরিফাই হবে, 15 দিন সময় নেবে, তারপর আপনার এটা আপনি পেয়ে যাবেন। আশা করি বুঝাইতে পারছি স্যার। এখন আপনাদের কিবোর্ড ভেরিফিকেশনের জন্য যদি বলি, এখন আপনাদের মাথা হ্যাং করবে। আমি আগামী ক্লাসে লোগো শুরু করার আগে আপনাদেরকে মানে কয়েক মিনিটের মধ্যে এটা বুঝিয়ে দেব ভেরিফিকেশন, কারণ এটা ডকুমেন্ট, 3টা ডকুমেন্ট আমি বলছিলাম লাগবে ভেরিফিকেশন করতে, ওইগুলা ছাড়া আপনি করতে পারবেন না। স্টেপগুলো আমি এখানে বলে দেবো কীভাবে আপনি ভেরিফাই করবেন। ঠিক আছে স্যার? সো এখন আর সময় নাই, এতটুকু বুঝতে পারছেন আপনারা সবাই? আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন স্যার। কার কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন আছে? ওকে। যে কোনো প্রবলেম, যে কোনো সময় ক্লায়েন্ট নক করছে, ফিডব্যাক দিছে, বুঝতেছেন না, ফিডব্যাক সহ আমার সাথে যোগাযোগ করবেন। আপনি মেসেঞ্জারে যোগাযোগ করবেন, প্রয়োজনে কল দেবেন, আমি চেষ্টা করব কি সুন অ্যাজ পসিবল ওইটা দেখার এবং রেসপন্স করার। ক্লিয়ার স্যার? এবং খেয়াল রাখবেন, আমিও বিজি মানুষ, সবসময় তো আর ফ্রি থাকি না। অনেক সময় দেখা গেল আমি হয়তো অফিসে আছি, কারোর সাথে কথা বলতেছি, মেসেজ আসছে দেখছি, আর মনে মনে চিন্তা করলাম যে ঠিক আছে বাড়িতে গিয়ে আমি এটা আনসার করতেছি, ওইখানে গিয়ে ভুলে গেলাম। আপনারা মনে মনে গুছা করে বসে থাকলেন যে স্যার সিন করলেন, তারপরেও রিপ্লাই দিলেন না। বুঝতে পারছেন তো? এরকম যেন না হয়, ইন্টেনশনালি এটা কখনোই হবে না। আমি আপনাদেরকে সবসময় হেল্প করার জন্য আসি। আর যদি এরকম হয় যে আমি রিপ্লাই করতেছি না, সময় চলে যাচ্ছে, তখন আবার আপনি মেসেজ করেন, আবার আমাকে নক করেন, কল করেন, কোনো সমস্যা নাই, আমি বিরক্ত হব না। ঠিক আছে? বাট ওইটা যেন রাত 2টা 2:30 না হয় স্যার, এরকমও অনেক হয়। তো এরকমও অনেকে কী করেন, যদি রাত 2টা 2:30টাও হয়, মেসেজ দিয়ে স্ক্রিনশট দিয়ে রেখে দিয়েন, আমি ফজরের সময় উঠেই দেখলেই আমি চেষ্টা করব সাথে সাথে রিপ্লাই করার। ঠিক আছে স্যার? আপনাদের কাজটা আপনারা করে রাখবেন, বাট আমি যখনই সময় পাবো ডেফিনেটলি আপনাদেরকে আনসার করব। ওকে? তাহলে আমরা আজকের মতো এখানে শেষ করি। আর আগামী 3টা ক্লাস আমাদের লোগোর উপর, লোগো কি এই ব্যাপারগুলো বুঝার ক্লাস হবে, খুবই ইম্পর্টেন্ট। আপনারা দেখছেন অলরেডি, আপনারা যখন কন্টেস্ট খুঁজেন, অন্য কন্টেস্ট যদি 10টা থাকে, লোগোর জন্য থাকে 100টা, এরকম একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তো আপনারা আগামী ক্লাসে কেউ মিস করবেন না। আমি এখানে